কেউ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, তার রোড ম্যাপটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত? যে টাইপের, যেমন কেউ যদি এখন চায় যে সে বড় এন্টারপ্রাইজ কোম্পানিতে কাজ করবে, দেন তার জন্য হয়তো বা জাভা হচ্ছে ওয়ান অফ দ্য পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কোন কোন স্কিলগুলো অ্যাকচুয়ালি তার করা উচিত ডিউরিং আন্ডার গ্র্যাজুয়েট? বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে, যেমন ক্লাউড কম্পিউটিংয়ের, যেটা AWS, গুগল, এজিউর, এগুলো আছে, এগুলো শিখতে হবে, এগুলোর সার্টিফিকেশন নিতে হবে। দেন এক্স্যাক্টলি। আবার এমনও আছে যে আমি যখন ইন্টারভিউ নিচ্ছি আমি দেখছি যে তার অনেকগুলো সার্টিফিকেট, এবং যখন আমরা প্রশ্ন করছি বেসিক, তখন উত্তর দিতে পারে নাই। দ্যাট মিন্স ভুয়া সার্টিফিকেট। আই ডোন্ট নো, মেবি 3 কমন মিস্টেক্স স্টুডেন্টরা করে ইউএসএতে আসার পরে। প্রথম সেটা হচ্ছে স্টুডেন্টরা আমেরিকাতে আসার পরে। ওকে, সো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কত টাকা আর্ন করে? প্রিন্সিপাল লেভেলের অনেক কোম্পানিতে আছে 200K। সো অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাউ মাচ ডু ইউ আর্ন আমার পজিশনে যারা কাজ করে আর কি, অ্যানুয়ালি? অ্যানুয়ালি। আপনার কাছে কি মনে হয় যে এআই কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে রিপ্লেস করতে পারবে? আমি যেটা মনে করি যে এআই কখনো ডেভেলপারদেরকে রিপ্লেস করতে পারবে না। সো হোয়াটস ইউর ফেভারিট এআই টুল? আমি পার্সোনালি কার্সর ইউজ করি, এই দুইটা টুলই আমি সবচেয়ে বেশি ইউজ করি। নেক্সট 5 ইয়ার্স or 10 ইয়ার্স কোন টুলটা অনেক বেশি হচ্ছে ডমিনেট করবে? আমরা যখনই মানে ও ফিউচার নিয়ে প্রেডিক্ট করছি, তখনই কিন্তু মানে খুব বেশি অ্যাকুরেট রেজাল্ট আসে না। এক্স্যাক্টলি। টেক ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কোথায় মানে ফিজিক্স এবং ম্যাথের ইমপ্লিমেন্টেশনটা তাহলে হচ্ছে যা কতটা বেশি? এই যে একটু আগে আমরা মেশিন লার্নিং নিয়ে কথা বললাম, মেশিন লার্নিংয়ে আছে যে আমরা ডাটাকে দেই, ট্রেন করাই, রাইট? সো ওই ট্রেনটা যে লাইক ম্যাথের উপরে করে, সেটা হচ্ছে ধরেন ক্যালকুলাসের। সো এখন ক্যালকুলাসের ওই জিনিসটা কীভাবে কাজ করে, সে যদি এইটা বুঝে, তখন কিন্তু তার জন্য ওই লাইক কীভাবে ট্রেন করাইতে হয় মডেল, এই জিনিসটা সে বুঝবে। What do you think? Is there any possibility Bangladesh can be a global tech country in the future? হ্যাঁ, পসিবিলিটি ডেফিনেটলি আছে, আমি যেটা মনে করি। বাট পসিবিলিটি দিয়ে তো হবে না, মানে কাজ করতে হবে। এখন এই মুহূর্তে আমরা যদি এইগুলাতে ফোকাস না করে যদি ফোকাস দেই যে কীভাবে নকল ধরতে হবে, তখন তো আর হবে না, রাইট? এক্স্যাক্টলি। নকল না ধরার থেকে নকল কিভাবে পোলাপান কেন করবে, এটাই হচ্ছে ফোকাস করা উচিত। প্রয়োজনে বুক ওপেন করে দেন, ওপেন বুক এক্সাম করে দেন। তাকে আপনি পুতুতা পাপির মতো যদি জিজ্ঞেস করেন এটা কি ওইটা কি, প্রশ্ন তো বইতে সে পাবে, রাইট? বরং যেটা শিখতেছে ওইটা দিয়ে কিছু বানানোর জন্য বলেন। সো ভাই, ওয়েলকাম টু মাই শো অ্যান্ড আই এম রিয়েলি অনার্ড যে আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাকে টাইম দিয়েছেন। Okay, thank you so much for having me, and I'm really excited to be here. ওকে, সো আমরা শুরু করার আগে আমি অ্যাকচুয়ালি অডিয়েন্সের কাছে একটা জিনিস ইনফর্ম করতে চাই যে হু ইজ আহসান আহমেদ? Okay, thank you. আমার নাম হচ্ছে আহসান আহমেদ, and আমি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, and beside that I'm doing my masters from Georgia Tech, MS in Analytics এর উপরে। ওকে, সো আমি যতদূর জানি যে আপনি আপনার আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে ইউএসএতে করছেন, ইভেন আপনি আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য ইউএসএতে আসছেন, এম আই রাইট? Yes, correct. ওকে, সো ইউএসএতে কেন? আমি যতদূর আপনার সম্পর্কে মানে আপনার পার্সোনাল লাইফ বা আপনার কী বলে লাইক এটা প্রফেশনাল লাইফ জানি, তো পার্সোনাল লাইফ হচ্ছে আপনার মোস্ট অফ দ্য রিলেটিভস ইউকেতে, ইভেন আপনি অ্যাজ এ সিলেটি। হ্যাঁ, সো সিলেটিদের আমাদের দেশে একটা ট্রেন্ডই আছে যে সিলেট মানে হচ্ছে লন্ডন। সো মানে কেন লন্ডন না, কেন ইউএসএ? ওকে, সো আমার ক্ষেত্রে আসলে ইনিশিয়ালি যখন আমার ফ্যামিলি থেকে বলা হয়েছিল যে আমাকে দেশের বাইরে যাওয়ার জন্য, তারা স্পেশালি আমার বোন আমাকে খুব ইনসিস্ট করতেছিলেন যে বাইরে চলে আসার জন্য। তখনও কিন্তু আমি তো কনভিন্স ছিলাম না যে আমি দেশের বাইরে আসবো পড়াশোনার জন্য। আমার ইচ্ছে ছিল যে আমি দেশেই থাকবো, এখানে বিজনেস করবো, যেটা হয়তো বা আই ওয়াজ কাইন্ড অফ লাইক আফটার ইন্টার। সো দেন আমি আমার ইন্টারের পরে আমি চলে আসলাম ঢাকাতে, মানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা স্টার্ট করলাম। এরপর থেকে আমার কাছে মনে হলো যে না, আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে আই উইল বি মোর ফ্রিডম। অনেস্টলি ইট ওয়াজ মাই মেইন রিজন দ্যাট আমি ইউএসএতে আসবো। আমার লাইক লিস্টে ছিল এদের কানাডা ওর ইউএসএ, বাট ইউকেটা খুব বেশি ছিল না অ্যাকচুয়ালি। যে আমার মনে হতো যে ইউকেতে যদি যাই তাহলে এটা আমার জন্য ডেফিনেটলি বেটার হবে, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার এখানে, আমার অনেক সিবলিংসরা এখানে। সো দেন
যাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমি আমার লাইফটাকে আমি যেভাবে চাই ওইভাবে হয়তো আমি এটাকে লিড করতে পারবো না। হয়তো আমার বড় বোন আছেন, ভাই আছেন, তারা হয়তো বলবেন যে না তুমি এটা করো ওইটা করো, রাইট? হ্যাঁ, there are lots of barriers. এক্স্যাক্টলি, মানে আমি এটা দেখছি যখন আমার ছোটো ভাই ইউকেতে গেল। সো সে বাংলাদেশে এলএলবি করার পর এলএলএম করলো, তারপর ইউকেতে গেল। তো এখানে যাওয়ার পরে সে যেটা চাইতেছিল সেটা আবার মানে অন্য ফ্যামিলি মেম্বাররা বলতেছিল যে না তুমি এইটা করো ওইটা করলে বেটার হবে। বাট সে চাইতেছিল যে না আমি মাস্টার্স কমপ্লিট করছি, এখন আমি জব করব, দেন আমি হয়তো বা ল করবো, এটা সেটা। তো এই জিনিসটা যাতে না হয় আমার ক্ষেত্রে, সো আমি ভাবলাম যে আমি যাই এমন একটা দেশে যেখানে আমি মানে মোর ফ্রিডম থাকবো এবং আমি আমার কেরিয়ারটাকে আমি এমনভাবে এটা নিয়ে কাজ করব যে আমি আমার প্যাশনের যে ব্যাপারটাতে এটা নিয়ে আমি So, তাহলে আপনি মানে ইউএসএতে আপনি আসেন তাহলে কত সালে? সো আমি ইউএসএতে আসছি 2013-এর 2013. সো অ্যাজ ফার অ্যাজ আই নো দ্যাট ওই টাইমটাতে হচ্ছে ইউএসএর এখন মানে যে যতটুকু অনেক বেশি রেস্ট্রিক্টেড, গুড প্রোফাইল ছাড়া হচ্ছে যে ইউএসএর ভিসা দেয় না, স্টুডেন্ট ভিসা। আই থিঙ্ক দ্যাট টাইম ইট ওয়াজ লাইক দ্যাট। ইয়া, সো দ্যাট টাইম ইট ওয়াজ রিয়েলি লাইক স্ট্রিক। অ্যান্ড আমার কাছে মনে হয় ইভেন আমি যখন প্রথম দিকে আসছি এত স্টুডেন্ট আমি দেখি নাই যেভাবে আমরা লাস্ট অ্যাডমিনিস্ট্রেশনের সময়টা দেখলাম আর কি। এত স্টুডেন্ট ছিল না, খুবই কম স্টুডেন্ট ছিল। এবং আমি আমার যে প্রসেসিংটা আর কি যে ফার্ম থেকে করছি আমরা, যারা ওই যে বিশাল কনসালটেন্সি ফার্ম থেকে, তারা আমাদের সেম ডেতে আমাদের ওই কনসালটেন্সি থেকে 4টা প্রোফাইল তারা করছিল আর কি। তো এর ভিতরে আমরা 2জন ভিসা পাইলাম, 2জন পায় নাই। আর যে 2জন পাইছে এর 2জনই ছিল কোনো না কোনোভাবে বাইরের সাথে কানেক্টেড। আই মিন একজন ইউকেতে পড়াশোনা করছে, পরে চলে আসছিল দেশে, আবার সে আমেরিকার জন্য দাঁড়াইছে। আর আমি যদিও ইউকেতে ছিলাম না বা দেশের বাইরে ছিলাম না, বাট আমার পড়াশোনাটা ছিল ইউকেরই একটা বোর্ডের আন্ডারে আর কি। বুঝতে পারছি। সো এর জন্য এটা অনেকটা হেল্পফুল হয়েছে আর কি। সো আপনি আন্ডার গ্রাজুয়েট করছেন কোন ইউনিভার্সিটি থেকে? আন্ডারগ্রেড আমি পড়াশোনা স্টার্ট করছি বাংলাদেশে, বাট আমি ওইটা কমপ্লিট করতে পারিনি। না, ইউএসএতে? ইউএসএতে করছি মন্দ্র কলেজে। ওকে, মন্ডল কলেজ তো প্রবলেম এখন ইউনিভার্সিটি। মন্দ্র কলেজ অন ইউনিভার্সিটিতে কনভার্ট হয়েছে। সো আপনি কি এই সেম কলেজে আসছিলেন নাকি আপনি কলেজ চেঞ্জ করছিলেন? না, আমি আসছিলাম আরেকটা কলেজে যেটার নাম হচ্ছে গ্লোব ইনস্টিটিউট অফ টেকনোলজি। আচ্ছা। সো এটাতে আমি অ্যাসোসিয়েট করলাম, করার পরে আমরা কাইন্ড অফ লাইক ডিসাইড করলাম যে আমরা ওই ইউনিভার্সিটিতে যাব। আর এটার অনেকগুলো কারণ ছিল, বাট আরেকটা কারণ ছিল যে ওটা আমাদের বাসার কাছাকাছি ছিল। আমি থাকতাম ব্রন্সে। আচ্ছা। আর ব্রন্সের কাছাকাছি এটা ছিল আর কি। সো এবং আমরা কয়েকটা ইউনিভার্সিটি আমরা চুজ করছিলাম, এর ভিতরে এইটা ছিল যথেষ্ট বেটার বিকজ আমাদেরকে ভালো একটা স্কলারশিপ দিচ্ছিল। আর আমাদের অনেকগুলো ফ্রেন্ড ছিল ওই সময়। হোয়াট ওয়াজ ইউর মেজর? আমার মেজর ছিল কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, CIS। মানে এটাকে আপনি নিজেই চুজ করছেন? হ্যাঁ, এটা আমি নিজেই চুজ। কোশ্চেন হচ্ছে কি, মানে ওই টাইমটাতে যতটুকু আমি জানি যে কারণ আপনার BBA হোক বা আদার্স যে সমস্ত হচ্ছে যে আপনার ফিল্ডগুলো অনেক বেশি ডিমান্ডিং ছিল, রাইট? মানে আমাদের দেশে তো BBA একটা খুব ট্রেন্ড ছিল 2010-এর পর থেকে বা 2010 থেকে একটা বহুত একটা ট্রেন্ড ছিল, যারা জিজ্ঞাসা করা হয়তো কী করতেছেন, BBA করতেছি। সো মানে কম্পিউটার রিলেটেড কেন, মানে টেক ফিল্ডে কেন আপনার আসতে হলো বা টেক ফিল্ডে আসার পিছনে রিজনটা কী ছিল? ওকে, সো এইখানে একটা মজার জিনিস আছে যেটা আমাকে বেশি উদ্বুদ্ধ করছে টেক ইন্ডাস্ট্রিতে আসার জন্য। সেটা হচ্ছে যে আমার ইনিশিয়ালি কিন্তু আমি আমার পড়াশোনা স্টার্ট করছি কমার্স ব্যাকগ্রাউন্ডে। ইভেন আমি আমেরিকাতে আসছি কিন্তু BBA নিয়ে। সো আমার প্ল্যান ছিল, প্রথম দিকে আমার প্ল্যান ছিল যে আমি ইউএসএতে CPA করব। আচ্ছা। তো আমি ইভেন অ্যাসোসিয়েট যেটা করছি সেটাও ম্যানেজমেন্টের উপরেই আর কি। জাস্ট স্টার্ট করছিলাম ব্যাচেলর দিয়ে, বাট মাঝপথে আবার আমার 65 ক্রেডিট হওয়ার পরে আমি অ্যাসোসিয়েট সার্টিফিকেটটা নিয়ে নিই। তো তারপরে যে ছোটোবেলা থেকে আমি খুবই প্যাশনেট ছিলাম কম্পিউটারের প্রতি। যেমন আমার একটা সময় যখন আমরা ক্লাস 6-এ পড়তাম, আমার মনে আছে যে কম্পিউটার ওয়াজ নট দ্যাট অ্যাভেলেবল দ্যাট টাইম, ইট ওয়াজ সামথিং স্পেশাল। ওকে, অ্যান্ড আমার মনে আছে যে আমাদের স্কুলের কম্পিউটার আসলো, সো যেটাকে একটা রুমে রাখা হয়েছিল, যেটা হচ্ছে মানে কাইন্ড অফ লাইক কার্পেট সব কিছু দেওয়া, এসি দেওয়া, এবং খুবই লাইক ভ্যালুয়েবল প্রোডাক্ট। ইটস নট লাইক যে সামথিং আমরা এখানে পালায় রেখে দিচ্ছি, একজনের 2টা-3টা করে কম্পিউটার আছে। তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে আমার ভাই আমাকে একটা কম্পিউটার দিলেন। উনি যখন আমার ভাই ছিলেন বাইরের দেশে, তখন আসার সময় একটা কম্পিউটার নিয়ে আসলেন।
সো এরপরে এটার প্রতি আমি খুবই কিউরিয়াস ছিলাম, মানে আমার কাছে মনে হইতো যে এটা কিভাবে কাজ করে বা সামথিং। সো সবাই যেটা ম্যাক্সিমাম মানুষই যেটাকে ইউজ করে, আমি এটাকে অ্যাকচুয়ালি একটু অন্যভাবে দেখলাম। যে আমার কাছে মনে হয় ওকে, ইউজ যেটা করি সেটা হচ্ছে সফটওয়্যার, রাইট? সো আমি সফটওয়্যার ডেভেলপার হইতে চাই, যেখান থেকে আসলে আসলে আমি নিজে এটাকে বিল্ড করতে পারবো। বাট বাংলাদেশের এডুকেশন যেটা হচ্ছে, সে যেহেতু আমি কমার্সে ছিলাম ওই সময়টাতে, বা আমি একটা সময় কমার্স নিলাম, এরপরে তো আর কম্পিউটার সায়েন্সে যাওয়া হয় নাই। সো বাট তারপরেও আমার মনে আছে যে আমি যখন ধানমন্ডিতে থাকতাম, আমার এক ভাই ছিলেন, উনি হচ্ছে ত্রিপলির স্টুডেন্ট ছিলেন আর কি। সো উনি আর আমরা আই থিঙ্ক আমরা ইয়েতে ওই যে ঢাকা কলেজের সামনে যে বই যেখানে বেশি বিক্রি করে, নীলক্ষেত। নীলক্ষেত। সো ওই নীলক্ষেত থেকে আমি বই কিনে আনলাম, আনার পরে আমি নিজেই কোডিং করা স্টার্ট করছিলাম ভিজুয়াল বেসিক দিয়ে। উনি আমাকে একটু গাইড করছিলেন। তো এরপর থেকে আর কি ওইভাবে পেশনটা তৈরি করা। আর ইউএসএতে আসার পরে যখন দেখলাম যে এটা আমি নিতে পারবো এই সাবজেক্টটা, এবং ওই সময়টাতে আমি অনেক স্পেশালি আমার অনেক বড় ভাই আছেন যাদেরকে আমি বললাম যে আমি এই সাবজেক্টে মুভ করতে চাই, এবং অনেকে আমারে বললেন যে কাজ করো, তুমি হয়তো বা কিছু কোর্স নাও বেসিক, আমি তোমাকে দিচ্ছি কী করতে হবে, এবং নেওয়ার পরে দেখো তুমি কি কমফোর্টেবল কিনা না। ওকে, সো যেহেতু হচ্ছে কি আপনি মেজর চেঞ্জ বা আপনার ফিল্ড চেঞ্জ করছেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে অবভিয়াসলি ইউ ফেস লটস অফ প্রবলেমস, রাইট? সো মানে আপনার কাছে কি মনে হয়, মানে কোন কোন বেসিক প্রবলেমগুলো আপনি অনেক বেশি ফেস করছেন, ইভেন হাউ ডিড ওভারকাম দ্যাম? তো অ্যাকাউন্টিং থেকে কম্পিউটার সায়েন্সে আসার পরে যে প্রবলেমটা ফেস করছি, যেমন আমি যেটা করছি সেটা হচ্ছে যে প্রথম হাফ কমপ্লিট করে ফেলছি আমি। বেসিক যে সাবজেক্টগুলো ছিল, আমি কিন্তু প্রথম দিকেই আসার পর থেকে আমার ইচ্ছে ছিল যে আমি কম্পিউটার সায়েন্সে মুভ করব। তো এর জন্য আমি যখন কোর্সগুলো নিতেছিলাম, তখন আমি কখনো মেজরের কোনো কোর্স নেই নাই, অ্যাকাউন্টিংয়ের ওই লেভেলের কোনো কোর্স নেই নাই। যে বেসিক যে কোর্সগুলো ছিল আমি এগুলো নিচ্ছিলাম। তো এরপরে যেটা করলাম আমি, যে কম্পিউটার সায়েন্সে আসলাম। আসার পরে যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করছি সেটা হচ্ছে আমার কাছে মনে হয় প্রোগ্রামিংয়ের। তখন তো আর 4 GB ছিল না, সো হোমওয়ার্ক করতে একটু প্রবলেম হইতো, যেটার জন্য আমার মনে আছে আমি নিউ ইয়র্কে ছিলাম। তো আমি স্কুলে যাওয়া আসার পথেই আমার ট্রেনে বসে বসে আমি চেষ্টা করতাম ওগুলোকে সলভ করার জন্য, এবং বাসায় এসে। যেহেতু ওই টাইমটাতে ধরেন কোনো এআই টুল ছিল না, মানে আপনি তাহলে কিসের থেকে মানে অ্যাসিস্ট পাইতেন? হয়তো গুগলে কিছু এরকম এই যে স্ট্যাক ওভারফ্লো ছিল, বা ক্লাসের যারা টিচাররা হয়তো বা একটা প্রোগ্রাম দেখাইছেন, এটার উপরে বলছেন। সো এইটার টাইপেরই তো হোমওয়ার্কগুলো থাকতো বা অ্যাসাইনমেন্টগুলো প্রজেক্টগুলো থাকতো। বাট আমি ম্যাক্সিমাম সময় আগে তো যে জিনিসটা ছিল হেল্পের জন্য, সেটা ছিল কাইন্ড অফ লাইক বিভিন্ন ধরনের ব্লগ এবং ডিসকাশন ফোরাম এগুলা থেকেই নেওয়া আর কি, এবং এটাকে বারবার ট্রাই করা, বোঝা যে কীভাবে এই ফাংশনালিটিগুলো ওয়ার্ক করে। সো এটা কাইন্ড অফ লাইক টাফ ছিল, যেটা এখন খুব বেশি চিন্তা করা যায়। মানে আপনার এই কথার পরে আমার একটা জিনিস অনেক বেশি জানার ইচ্ছা, ইভেন আমি এটা ফেস করতেছি, যে রাইট নাও উই হ্যাভ লটস অফ অপরচুনিটিস। মানে আমরা যদি ডিউরিং স্টাডি যদি কোনো প্রবলেম ফেস করি, আমরা ইনস্ট্যান্ট কোনো এআই টুলের হেল্প নিতে পারতেছি, রাইট? সো আমার কথা হচ্ছে গিয়ে, এত অপরচুনিটি থাকা সত্ত্বেও রাইট নাও উই আর নট পেশেন্ট, রাইট? আমাদের মধ্যে অনেক বেশি হচ্ছে যখন কাজ করে যে থাক, এটা আজকে করবো না, এটা পরে করি, রাইট? মানে এটা কেন? সো এটার কয়েকটা কারণ আছে। এর ভিতরে যে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে যে আমাদের কাছে যেটা মনে হয় আর কি, যে হয়তো বা আমার কাছে এআই অ্যাসিস্ট্যান্ট আছে, যে আমার হোমওয়ার্ক করার প্রয়োজন ছিল, এটা তো আমি করে ফেলতেছি, ওকে নেক্সট হোমওয়ার্কে আমি এটাকে ভালো করব। সো যেহেতু অনেক সময় আছে কি, যে এই কোডিংটা অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে করানোর পরে কিছু এডিট করার পরে ওইটা হয়তো বা ওইভাবে ধরা পড়ে না। আর কোডগুলা কিন্তু ওইভাবে কোনো টুলস ওইভাবে ধরে না, এবং আমরা প্রম্পটটাকে এভাবে দিতে পারি যে না, এটাকে মোর হিউম্যানাইজ, এবং যাতে এমনভাবে তুমি কোড লিখবা না যেটা অ্যাজ এ 10 years এক্সপিরিয়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতো হবে। সো এরপর আমরা সাবমিট করে দিই। আমরা তো অলওয়েজই চাই যে একটু চিট করতে। না মানে একটা জিনিস হচ্ছে, আপনি যে প্রবলেমগুলো অনেক বেশি ফেস করছেন, বা আপনি অত বেশি প্রিভিলেজ পান নাই আপনার অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে। আপনার একটা অ্যাসাইনমেন্ট, আমি মনে করি যে এখন যে অ্যাসাইনমেন্ট করতে আমার 30 মিনিটস লাগবে, আপনার ওই টাইমটাতে এই অ্যাসাইনমেন্ট করতে 3 hours লাগছে, রাইট? ইট ক্যান বি মোর দেন 3 hours। সো এত ফেসিলিটি আমাদের থাকা সত্ত্বেও আমরা কি অনেক বেশি ইম্প্যাশন না? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে কিছুটা, যেটা হোমওয়ার্কের ক্ষেত্রেতে অনেক স্টুডেন্টরা এটা করে, যে যেহেতু আমার ভালো বেনিফিট আছে, যে ওইটা থেকে করে ফেললে কোনো সমস্যা হবে না, বা জবের আগে আমি শিখে ফেলবো, যেটা অ্যাকচুয়ালি নিজের সাথে নিজে চিট করা। হ্যাঁ,
সো মনরো কলেজ থেকে আমরা যদি দেখি যে মনরো কলেজ থেকে আপনি যখন পড়াশোনা করতেছিলেন, সো মানে আপনার কাছে বাংলাদেশি এনভায়রনমেন্ট থেকে পড়াশোনা করাটা শেষ না করেই অ্যাট দ্য মিডলে আপনি আবার ইউএসএতে এসে আবার স্টার্ট করা, সো যখন হচ্ছে আপনি দেখছেন যে এত ইমপ্রুভমেন্ট এডুকেশনের, যে আমি তো বাংলাদেশে এই ফ্যাসিলিটিসগুলো আমি পাই নাই, তখন মানে আপনার কাছে কীরকম মনে হয়েছে? ওকে, সো প্রথম কথা হচ্ছে যখন একটা মানুষ এক দেশ থেকে আরেক দেশে আসে, ইটস নট অ্যাবাউট জাস্ট মুভিং অর চেঞ্জিং ইউর অ্যাড্রেস। এখানে আসার পরে লাইফটাকে হার্ড মোডে আপনি স্টার্ট করছেন, যেখানে আপনার কিছু সময়ের ভিতরেই আপনার ফ্যামিলি থেকে আপনি সেপারেটেড, দেন আপনার বন্ধু বান্ধব, আপনার যে পরিচিত যে সার্কেলটা ছিল সেটাতেই কিন্তু আপনি অলরেডি মুভ হয়ে গেছেন, এবং যে ক্লাসের ভিতরে আপনি ক্লাস করতেছেন সেখানেও কিন্তু আপনার ওই দেশের যে ফ্রেন্ড বন্ধু যারা ছিল এরা নাই। সো ফুললি একটা নিউ এনভায়রনমেন্টের ভিতরে। সো প্রথম যেটা হয়, যেটা মানে নট অনলি জাস্ট লিভিং ইন ফরেন কান্ট্রি, এটা মোর অ্যাবাউট লাইক সার্ভাইভিং মোডে আপনি। এর কিছুদিন পরে হয়তো আপনি আস্তে আস্তে এটার সাথে যতভাবে আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন এবং কমফোর্টেবল হবেন। আর যদি বাংলাদেশের এডুকেশনের সাথে এটাকে মিলাই, আমার কাছে বরং ভালোই লাগতো। বাংলাদেশে যে পড়াশোনাটা ছিল মোর লাইক মেমোরাইজ করা এবং এক্সাম দেওয়া, মুখস্থ করে এক্সাম, কাইন্ড অফ লাইক তারা এখানে যে আপনি জানেন বা শিখছেন কিনা এটার মোর এভিডেন্স হচ্ছে এক্সাম, রাইট? বাট আমেরিকাতে আসার পরে এই জিনিসটা হয় নাই। এটা হচ্ছে যে আপনি শিখবেন, দেন এটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন, যে শেখার পর আপনি বিল্ড করবেন। যে ক্লাসটার এক্সাম যদি হয়, যেমন একটা কম্পিউটার সায়েন্সের একটা ক্লাসের যদি একটা প্রোগ্রামিংয়ের ধরো বা যে কোনো ধরনের আইটির একটা ক্লাসের, ওখানে বাংলাদেশে আমরা যেটা করতাম যে এটা যেমন ইন্টারনেট কবে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করছে, এটা নিয়ে প্রামাণ্য সংজ্ঞা, এটা সেটা দাও। বাট আমেরিকাতে ওইটা তো কখনো এই ধরনের প্রশ্নও করে না, আমি কখনো পাই নাই যে ইন্টারনেট কি, ওইটা কি সেটাকে। তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে ইউএস এর এডুকেশন অনেক ফোকাস কম্পেয়ার টু বাংলাদেশ এডুকেশন, মোর লাইক হ্যান্ডস অন। ওকে, সো দেন হচ্ছে কি আপনি যখন আপনার আন্ডার গ্রাজুয়েট শেষ করছেন, শেষ করার পরে তারপর হচ্ছে মানে তো আপনি আপনার জবে এন্ট্রি হয়েছে, এর ভিতরে হচ্ছে যে মানে আপনার যে পিরিয়ডটায় কীভাবে জবের প্রিপারেশন বা আপনার জব পাওয়ার ক্ষেত্রে কী প্রবলেমগুলো ফেস করা লাগছে? ওকে, সো জবের গ্র্যাজুয়েশনের পরে যেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট সার্ভিস থেকে আমাদেরকে গাইড করছে, তারা বিভিন্ন ধরনের জবের সেমিনার ছিল যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তারপর কোথায় অ্যাপ্লাই করতে হবে, কীভাবে রেজুমি বিল্ড আপ করতে হবে, এটা সেটা। সো এটা করার পরে যেটা হয়েছে যে আমরা বিভিন্ন জব পোর্টাল আছে যেখানে আমরা অ্যাপ্লাই করলাম, এভাবেই আর কি। সো এখান থেকে মোটামুটি ভালো। ফার্স্ট জব? আমার ফার্স্ট জব ছিল একটা আইটি কনসালটেন্সিতে এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসাবে আর কি। সো ওখানে আমি কাইন্ড অফ লাইক 6 মান্থ। তারপরে আমার সেকেন্ড জব ছিল ফিফথ থার্ড ব্যাংকে। ওকে, তারপরে এরপরে আসলাম চার্টার কমিউনিকেশনে, এবং সবচেয়ে বেশি সময় ধরে এখানে কাজ করে আর কি, অলমোস্ট 7 years. সো রাইট নাও হোয়াটস ইউর পজিশন? So I'm working as a software engineer, senior software engineer. So that means you are earning lots of money. I don't know, maybe. So right now 2026. ওকে, আমরা যদি এখন থেকে নেক্সট 10 years যদি দেখি যে কোন ফিল্ডগুলো অনেক বেশি পটেনশিয়াল ইভেন আপকামিং স্টুডেন্টদের জন্য, যে ওরা ওই ফিল্ডটা চুজ করা উচিত। ওকে, সো আমি যদি এই মুহূর্তে স্টুডেন্ট হইতাম তাহলে আমি কি করতাম, আমি এটা বলতে পারি। বিকজ আমি মনে করি যে ফিল্ড চুজ করা বা জবের কেরিয়ার গড়া এটা টোটালি তার যে পার্সনটার তার নিজের প্যাশনের উপরে। যে আমি মানে অনেক সময় আছে যে অনেকে বলবে যে এই সাবজেক্টটাতে যাও, এটাতে বেটার, বাট সেও তো বা এটা নিয়ে প্যাশনেট না। আমি অনেকের দেখছি যে আইটি করার পরে ডিফারেন্ট ডিরেকশনে চলে গেছে, আবার অনেকের দেখছি যে অন্য সাবজেক্ট নিয়ে আর পড়াশোনা করছে বাট আইটিতে চলে আসছে। ইভেন আমি রিসেন্টলি কিছু ইন্টারভিউ নিয়েছি আমার টিমে, এবং তারা সবাই কিন্তু নন আইটি ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ট্রেনিং করে তারা আসছে এটাতে। কিন্তু নেক্সট 10 years যদি আমি বলি, যেহেতু এআই এর বিশাল একটা প্রভাব পড়তেছে সব ধরনের জবের উপরে, এখন কিন্তু বলতে গেলে নন আইটি বলতে কোনো পজিশন নাই, কোনো জব নাই, অলমোস্ট সব কিছুতেই অলরেডি মানে ইনফরমেশন টেকনোলজি টাচ করে ফেলছে, কোনো কিছু আর আনটাচ নাই। এবং যেগুলাতে নাই দে আর প্রবাবলি গোয়িং টু টাচ ইট অ্যাবাউট, রাইট? সো এবং আমার কাছে যেটা মনে হইতেছে যে প্রবাবলি মেডিকেল, হেলথ কেয়ার,
দেন ডেভেলপমেন্ট আই মিন জুনিয়র পর্যায়ের কুডারের জন্য একটু প্রবলেম, যেহেতু এখন এআই অ্যাসিস্ট্যান্ট হেল্প করতেছে কুড রাইটিংয়ে। সো আই থিঙ্ক বিভিন্ন ধরনের হ্যান্ডস অন ওয়ার্ক লাইক প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এবং আই থিঙ্ক ক্লিন এনার্জি অ্যানাদার বিগেস্ট সেক্টর। সো এই ধরনের দ্যাটস ওয়াই এনভিডিআর সিও বলছিল যে নেক্সট বিলিনিয়ার যারা হবে এরা হবে প্লাম্বার বা আদার্স যারা হ্যান্ড ওয়ার্কার্স আছে তারা হইতে পারে। এক্স্যাক্টলি। সো রিপিটেটিভ যত ধরনের ওয়ার্ক আছে অলমোস্ট সব কিছুই এখন এআই দিয়ে করা হচ্ছে বা অটোমেট করা হচ্ছে। অ্যান্ড ফিউচারে দেখা যাবে যে আরও অনেকগুলা কাজ যেগুলো আমরা বর্তমানে করতেছি, যে হয়তো বা যেমন একটা সময় ছিল যে ডেভেলপাররা খুবই ডিমান্ডিং জব ছিল এবং সবাই শুধু ডেভেলপার করতো, রাইট? সো এই মুহূর্তে কিন্তু যে এআই কিন্তু ডেভেলপারের জবের ভিতরে ইম্প্যাক্ট ফেলতেছে এবং যারা ধরেন জুনিয়র লেভেলের ডেভেলপার ছিল বা কোম্পানি যাদেরকে হায়ার করতো, যারা শুধু কোড লিখতো আর কি, ম্যাক্সিমামই এখন দেখা গেছে এই জবটা করতেছে এআই অ্যাসিস্ট্যান্ট, কোড অ্যাসিস্ট্যান্টস লাইক ডিফারেন্ট টুলস আছে এগুলোর জন্য। তো কোম্পানিগুলো করতেছে কি এখন আর ওইভাবে জুনিয়র ডেভেলপার হায়ার করতেছে না, এবং কারা এই মুহূর্তে জবে আছে বা রিপ্লেস হবে না সেটা হচ্ছে যে লাইক সাম ডেভেলপার দে হ্যাভ নলেজ ফর এন্ড টু এন্ড, লাইক কম্পিউটার আই মিন দ্য অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করে, লেটস সে এন্ড টু এন্ড, লাইক রাইটিং কোড, then deploy to the cloud, then do the maintenance work as well, like operational work. সো আমি যদি বলি কেউ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, সো তার রোড ম্যাপটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত? ওকে, প্রথমে হচ্ছে সেটা হচ্ছে তাকে প্রোগ্রামিং শিখতে হবে। এখন ডিপেন্ড করে কোন টাইপের সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করবে সে। অত বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেমন কেউ যদি বলে যে আমি ফুল স্ট্যাক ডেভেলপার হব, ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্ড তাকে শিখতে হবে। যদি শুধু ব্যাক এন্ড ডেভেলপার হয়, ব্যাক এন্ড ডেভেলপার। তারপর বেসড অন হিজ ট্র্যাক প্রোগ্রামিং শিখতে হবে। দেন বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, লাইব্রেরি আছে, ডাটাবেস, এই ধরনের জিনিস শিখতে হবে। দেন এটা হচ্ছে জাস্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। এর জন্য বললাম যে টাইপের, যেমন কেউ যদি এখন চায় যে সে বড় এন্টারপ্রাইজ কোম্পানিতে কাজ করবে, দেন তার জন্য হয়তো বা জাভা হচ্ছে ওয়ান অফ দ্য পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেউ যদি ধরেন বিভিন্ন ধরনের স্টার্ট আপ বা লাইক মিডিয়াম লেভেলের কোম্পানি বা সফটওয়্যারে কাজ করতে যায়, তখন সে হবে লাইক জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, এই ধরনের রিঅ্যাক্টের, অ্যাঙ্গুলার, এই ধরনের দিয়ে। আবার কেউ যদি ধরেন মোর লাইক এমএল অপস ইঞ্জিনিয়ার বা এমএল ইঞ্জিনিয়ারের কাজ করতে চায়, এমএল ডেভেলপার, তখন তার জন্য আবার পাইথনটা বেটার। পাইথন প্লাস ফাস্ট এপিআই, এই ধরনের কিছু এপিআই আছে যেগুলো শিখতে হবে। তো এটা হচ্ছে জাস্ট কী টাইপের কাজ সে করতে চায় এবং কোন জায়গাতে। তার মানে হচ্ছে যে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার আগেও ডিসাইড করতে হবে যে ও অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন পার্টিকুলার ফিল্ডটাতেও কাজ করতে চাচ্ছে, যেতে চায়। হ্যাঁ, কারেক্ট। ওকে। সো দেন তারপরে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি তো ফ্রেশার হিসেবে যখন আপনি এন্ট্রি নিয়েছেন, আপনার জব পাইছেন। সো আমি যদি বলি যে রাইট নাও ইউর এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দ্যাট মিনস ইউ হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স। সো আপনার কত বছর এক্সপিরিয়েন্স? আমার টোটাল অ্যারাউন্ড 10 years নাও। সো 10 years এক্সপিরিয়েন্স। সো আমি যদি বলি যে একজন ফ্রেশার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনটা প্রবলেম আমি যদি বলি যে তিনটা প্রবলেম, কোন তিনটা প্রবলেম অনেক বেশি ফেস করতে পারে? আচ্ছা, ফ্রেশার হিসাবে যখন ধরেন প্রথম দিকে যে ইন্টারভিউগুলো হয়, সেটা হচ্ছে কোডিং বা এই ধরনের হওয়ার পরে, জবে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে ক্লাসে বা অ্যাসাইনমেন্ট বা পার্সোনাল যে প্রজেক্টগুলো করা হয়েছে সবই কিন্তু খুব স্মল অ্যাপ্লিকেশনস লাইক ক্রুড অ্যাপ্লিকেশন, রাইট? বেসিক টু ডু ওর মেবি মোর দ্যান দ্যাট, রাইট? বাট যখন সে কোনো কোম্পানিতে যাবে তখন সময় দেখা যাবে সে খুবই এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন পাইতেছে, যেটাতে হাজার হাজার লাইন কোড, হাজার হাজার ক্লাস এবং মাল্টিপুল অ্যাপ্লিকেশনস লাইক মাইক্রো সার্ভিসেস, রাইট? সো এই জায়গাতে তাকে বোঝা যে এনভায়রনমেন্টে কীভাবে কাজ করে এবং এটাকে কীভাবে একটা লার্জ অ্যাপ্লিকেশনস, কীভাবে একটা লাইক হাই অ্যাভেলেবল অ্যান্ড রিলায়েবল অ্যাপ্লিকেশন বানাইতে হয় এবং এটাকে সাপোর্ট দিতে হয়। এটা একটা বিশাল প্রবলেম, যেটা এর জন্য প্রথম সাজেশনটা হচ্ছে দেখবেন আপনি যে যখন কোনো ফ্রেশার ডেভেলপার জয়েন করে কোনো কোম্পানিতে, বাট জুনিয়র লেভেল ডেভেলপার, তারা কিন্তু এভারেজ ডেভেলপারদের চেয়ে বেশি সময় এক্সপেন্ড করতে হয় কাজে, বিকজ তার জন্য সব কিছুই নতুন, রাইট? টিম, কাজ প্লাস এনভায়রনমেন্ট এবং সব কিছুই অলমোস্ট নতুন। সো এই জায়গাতে একটু এফোর্ট দিতে হয়।
দেন সেকেন্ড যে প্রবলেম যেটা হয় আমার এজ এ মিগ্রেন্ট হিসেবে আমার কাছে মনে হয় কমিউনিকেশন একটা বিশাল প্রবলেম, যেটা কমিউনিকেশন মিনস লাইক যে কেউ যে ইংলিশে কথা বলতে পারে বা পারে না এটা না, এটা মোর ফার বিহন্ড দ্যাট, রাইট? সো সবচেয়ে বেশি যেটা হয় যে প্রফেশনালভাবে কীভাবে ক্লিয়ার কমিউনিকেশন করতে হয়। Exactly. সো ক্লিয়ার কমিউনিকেশন হচ্ছে যে আপনি যেমন একটা প্রোগ্রামিং বা একটা কোড বা ফিচার লিখার পরে বিভিন্ন ডকুমেন্টেশন করতে হয়, যে ডকুমেন্টেশন করা বা সবার সাথে ম্যানেজার বা যারা কলিগ আছে তাদের সাথে বেটার কমিউনিকেশন করা, এটা একটা খুব ইম্পর্টেন্ট। এবং মোস্ট অফ ডেভেলপার বলেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে পজিশনে হোক না কেন, প্রমোশনের জন্য কিন্তু এটা বিশাল একটা ফ্যাক্টর করে যে কে কত হার্ড কাজ করে বা কে কত ভালো ডেভেলপার। এটা না, এমনও হয় যে ধরেন 5 জন ইন্টারভিউ দিল, যে লোকটা জব পায় নাই, হয়তো দেখা গেলো প্রথম রাউন্ড, সেকেন্ড, থার্ড রাউন্ডে গেলো, ফোর্থ রাউন্ডে গিয়ে ফাইনাল স্টেজে গিয়ে সে তার এটা কাইন্ড অফ লাইক ডিক্লাইন হয়ে গেলো, সে হায়ার হতে পারে নাই। কিন্তু যাকে হায়ার করছে সে কিন্তু হয়তো তার চেয়ে ভালো কোড লিখে নাই, কিন্তু তাকে হায়ার করছে শুধু ক্লিয়ার কমিউনিকেশনের জন্য। তার ওই যে লোকটাকে সে ভালো কোডার, বাট যখন প্রয়োজন ছিল যে এই সাপোজ ফর এক্সাম্পল কোডিংয়ের ভিতরেই কোনো একটা প্রবলেম সলভ করলো এবং তাকে বললো যে তুমি এইভাবে না করে ওইভাবে কেন করছো, তখন তো তাকে এক্সপ্লেন করতে হবে। সে যদি এটা বেটারভাবে না করতে পারে তখন কিন্তু দেখা যাবে যে না, তারা হয়তো বা ফিডব্যাক দিয়ে দিল যে কমিউনিকেশন কনসার্ন, এবং নেক্সট ইন্টারভিউ যে দিচ্ছে তার কাছে চলে গেল যার কমিউনিকেশন মুড বেটার। এটা একটা প্রবলেম। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় আর কি, যে প্রচুর পরিমাণ মানে কাইন্ড অফ লাইক লার্নিং কার্ভে থাকতে হয়, যে অনেকে হয়তো বা ওয়ার্ক লাইফটা ব্যালেন্স করতে পারে না, যে যেটাকে আমরা বলি আর কি ওয়ার্ক লাইফ দুইটা পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক লাইফ দুইটা ব্যালেন্স করতে পারে না। তো অনেকেই যে প্রথম দিকে যখন কাজে যায় তখন অনেক প্রেশার, আবার অনেকে আছে যে জাস্ট জব পাওয়ার পরে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাইট নাও, সো আই ডোন্ট নিড টু ডু এনিথিং, অ্যান্ড এভাবে যাবে, রাইট? সো এতে দেখা যায় অনেক সময় প্রবলেম তৈরি হয়। ওকে, সো আপনার কাছে ইউএসের জব মার্কেট, ইভেন জব এনভায়রনমেন্ট, আপনার কাছে কেমন লাগে জব এনভায়রনমেন্টটা? হ্যাঁ, আমি বলবো ভালোই, সাধারণ। ওকে, সো আপনি যেহেতু হচ্ছে যে এখন আইটি ফিল্ডে অনেক দিন ধরে জব করতেছেন, আমি বলবো যে ইউএসএতে স্পেশালি, নট অনলি ইউএসএ, আই থিঙ্ক মোস্ট অফ দ্য কান্ট্রিজ, ইন্ডিয়ান যারা আছে, ইন্ডিয়ানরা আইটি সেক্টরটাকে অনেক বেশি অকুপাইড করে রাখছে। সো ওদের সাথে ব্যালেন্স করে মানে আমি বলবো যে আউট অফ ইন্ডিয়ান একজনের কতটুকু স্ট্রাগল ফেস করতে হয়? এটা হচ্ছে আমি মনে কোম্পানি টু কোম্পানি বেরি করে অ্যাজ ওয়েল, রাইট? সো কিছু কোম্পানি আছে যারা হয়তো বা দেখবেন আপনি যে ইন্ডিয়ান আপনি অলমোস্ট সব কোম্পানিতে আপনি পাবেন, রাইট? বাট আমার কাছে মনে হয় না যে আমি খুব বেশি প্রবলেম ফেস করছি। আমার কাছে মানে হনেস্ট যেটা, যে বরং আমি আরও হেল্প পাইছি ওদের কাছ থেকে, যে ওরা, কারণ আমি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম এবং আমি ডেভেলপার ছিলাম, রাইট? সো আমি আমার টিমে বা ইভেন আমার কোম্পানি তো আমি এখনও মানে খুব আমি পাই নাই মানে ডেভেলপার। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে ম্যাক্সিমামই যারা অটোমেশনস লাইক সফটওয়্যার টেস্টিং এই ধরনের ফিল্ডেই বেশি, যারা ধরো স্টুডেন্ট হিসেবে আসে বাইরের দেশ থেকে, তারাই মূলত ডেভেলপমেন্ট বা এই টাইপের পজিশনটাতে যায়। সো আমার টিমে আমি পাই নাই। সো আমার যেহেতু এটা লাইক জব ছিল, সো আমি ইন্ডিয়ান কমিউনিটির যারা আমার কলিগ তারাই আমাকে সবচেয়ে বেশি হেল্প করছেন। সো আপনার কাছে কোনটা বেশি মনে হয়, যে ইন্ডিয়ানরা কমিউনিকেশন অনেক বেশি স্ট্রং নাকি বাঙালিরা কমিউনিকেশন অনেক বেশি স্ট্রং? এটা টোটালি ডিপেন্ড করে লাইক পার্সন টু পার্সন, রাইট? কখনো আপনি দেখবেন যে একজন আপনার কাছে এভারেজ যদি আমি বলি, এভারেজ বললেও ওটা লাইক অনেক ইন্ডিয়ান আমি দেখছি খুবই গুড কমিউনিকেটর। ওকে, বাট আপনার কাছে এটা মনে হয় না যে প্রফেশনাল লাইফ আর অনেক বেশি আছে, প্রফেশনাল বা কমার্শিয়াল অনেক বেশি ইয়া কম্পেয়ার টু বাংলাদেশি বা কম্পেয়ার টু আদার কান্ট্রিজ? ডেফিনেটলি। কারণ আমি তো আমার ওয়েবস্টার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি, সো আই নো লটস অফ ইন্ডিয়ানস। সো আমি দেখতাম যে ওদের ইভেন ওদের প্রেজেন্টেশনের সময়, আমাদের যখন প্রেজেন্টেশন থাকতো বা আদার্স যখন কাজগুলো থাকতো, ওইগুলোতে হচ্ছে ইন্ডিয়ানদের অনেক বেশি হচ্ছে আপনার রোল থাকতো। ইভেন দেখা যেত যে মোস্ট অফ দ্য ইন্ডিয়ান এই জিনিসগুলো করে আসছে তাদের ব্যাকগ্রাউন্ডে, তাদের যারা যখন আন্ডার গ্রাজুয়েট করে আসছে। সো আমার একটা জিনিস হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে
আমি যদি বলি যে স্কিলস কি এক্ষেত্রে অনেক বেশি ম্যাটার করে, মানে প্রেজেন্ট সিচুয়েশনে, নাকি সিজিপিএটা অনেক বেশি ম্যাটার করে? স্কিল ডেফিনেটলি। আমার কাছে যেটা মনে হয় যে সিজিপিএ ইম্পর্ট্যান্ট, ইটস কাইন্ড অফ লাইক ওপেন দ্য ডোর, ওকে। অ্যান্ড ডোর খোলার পরে যেটা স্কিল যেটা করবে সেটা হচ্ছে যে আপনার টার্ন অন দ্য লাইটস আপ, রাইট? সো ডেফিনেটলি স্কিল খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কোম্পানি, বিশেষ করে আমেরিকার কোম্পানি যারা হায়ার করবে সেটা হচ্ছে স্কিল দেখেই। সো অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কোন কোন স্কিলগুলো অ্যাকচুয়ালি তার করা উচিত ডিউরিং আন্ডার গ্র্যাজুয়েট বা ডিউরিং মাস্টার্স? যেমন আমরা অনেক সময় কোর্সেরা বা হচ্ছে ইউডেমি বা লিঙ্কডইন লার্নিং থেকে অনেকগুলো কোর্স করতে পারি, তাই না? মানে কোন কোন কোর্সগুলোর দিকে তাদের আন্ডার গ্র্যাজুয়েট করার সময় ফোকাস করা উচিত, যে আমি এই কোর্সগুলো বা এই সার্টিফিকেটগুলো এখন থেকে আমি অ্যাচিভ করে রাখি? হ্যাঁ, সো আইটি ফুল ইয়েটা কিন্তু খুবই বড়। সো এর জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে ডিসাইড করতে হবে যে কোনটার প্রতি সে প্যাশনেট বেশি এবং কোন ফিল্ডে সে যেতে চায়। সো কেউ হয়তো বা ডেভেলপমেন্টে যাবে, ডেভঅপসে যাবে, ক্লাউড কম্পিউটিংয়ে যাবে, এই ধরনের। সো এই ট্র্যাকের উপরে ভিত্তি করে তাকে সাজাইতে হবে। সো ধরেন ডেভেলপার হিসেবে যদি সে যায় তাহলে তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এক্ষেত্রে দেখা গেছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, একটা হয়তো বা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ যেটার উপরে সে কাজ করবে, এবং ওই ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, লাইব্রেরি আছে, এগুলো শিখতে হবে। দেন বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে, যেমন ক্লাউড কম্পিউটিংয়ের যেটা AWS, গুগল, এজিউর, এগুলো আছে, এগুলো শিখতে হবে, এগুলোর সার্টিফিকেশন নিতে হবে। দেন ক্লিয়ার কমিউনিকেশনও একটু ফোকাস করতে হবে, স্পেশালি এই সার্টিফিকেটগুলো তো অবভিয়াসলি হচ্ছে জবে অনেক বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, যে দ্যাট মিনস ইজ এ স্কিল পারসন। এটা একটা অ্যাকচুয়ালি কখনো খুব বেশি ম্যাটার করে, আবার কখনো না। সো হয়তো ম্যাক্সিমাম আপনি দেখবেন জবের যখন রিকোয়ারমেন্ট তারা দিবে, স্পেশালি যারা নতুন ফ্রেশার, এটার জন্য কিন্তু এগুলার প্রয়োজন হয়, কারণ তার তো এক্সপিরিয়েন্স নাই। তখন তাকে দেখাইতে হবে যে সে জিনিসগুলো টাচ করছে বা সে এগুলা জানে বা এগুলো ইনস্ট্রাকশনগুলো ফলো করছে। তো এই ক্ষেত্রে যে যেমন আপনার কাছে দুইটা ফ্রেশ স্টুডেন্ট আসলো, যে ফ্রেশার, যারা ধরেন দুজনেই একসাথে ব্যাচেলর কমপ্লিট করছে এবং তাদের কিছু প্রজেক্টে তারা কাজ করছে অথবা কিছু ইন্টার্নশিপ কাজ করছে। বাট এখন একজন যদি আসে কয়েকটা সার্টিফিকেশন নিয়ে আর একজন কোনো সার্টিফিকেশন না নিয়ে আসে, তাহলে ডেফিনেটলি কাকে আমরা হায়ার করব? যার সার্টিফিকেশন আছে এবং দুইজনে যদি সেম সব কিছু দেয়, ইন্টারভিউ বা সব কিছু মিলে যদি দুইজন সেম পায়, তাহলে আমরা কিন্তু নিব সার্টিফিকেশনটাকেই, যার হয়তোবা আর কিছু ক্রেডেনশিয়াল আমাদেরকে শো করছে। আবার এমনও আছে যে আমি যখন ইন্টারভিউ নিচ্ছি আমি দেখছি যে তার অনেকগুলো সার্টিফিকেট, এবং যখন আমরা প্রশ্ন করছি বেসিক, তখন উত্তর দিতে পারে নাই। আই ডোন্ট নো, মেবি। ওকে, সো আমি আপনাকে অ্যাকচুয়ালি আমি বললাম যে আমি ফার্স্টই বলছিলাম যে রিয়েলি আই এম অনার্ড দ্যাট বিকজ ইউএসএতে আন্ডার গ্র্যাজুয়েট করতে আসার জন্য আমি দেখছি যে দেয়ার আর লটস অফ স্টুডেন্টস, তারা কমপ্লিট করতে পারে না। তারা হচ্ছে, আমি বলবো যে তারা তাদের ড্রপ করে দিচ্ছে তাদের স্টাডি, বা তারা এখন বিভিন্ন স্ট্যাটাসে আছে, তাই না? বা এবার অনেক কিছু তারা বাংলাদেশে চলেও গেছে। সো কন্টিনিউ স্টাডিটা অ্যাকচুয়ালি আন্ডার গ্র্যাজুয়েটে আসে ওই এজটাতে, মানে একদম ফ্যামিলির বাইরে থেকে এখানে নতুন একটি এনভায়রনমেন্টে ক্লাসটা কন্টিনিউ করা, তারপর হচ্ছে যে যদি মানে অন ক্যাম্পাস যদি জব থাকে অন ক্যাম্পাস জব করা, তারপর হচ্ছে আবার স্টাডিটা করা। সো অবভিয়াসলি তারা লটস অফ প্রেশার, কারণ ওই টাইম মাস্টার্স করতে আসলে তখন একটা স্টুডেন্টের ভিতরে ম্যাচুরিটি আসে, বাট আন্ডার গ্র্যাজুয়েট করার সময় ভিতরে কোনো ম্যাচুরিটি ওরকম থাকে না। সে তাকে খুব ইজিলি যে কেউ হচ্ছে যা খুব রং ওয়েতে পারসিউট করতে পারে, রং ওয়েতে বয়সটা তো অনেক কম থাকে, যে চল বারে যাই বা ওইটা, যেহেতু এখানে ওপেন ফিল্ড, চাইলেই যে কোনো জায়গায় যাইতে পারবে। মানে সে যদি দেখা গেছে 21 ইয়ার্স ওল্ড থাকে, সে মদ গাঁজা সব কিছুই সে খাইতে পারবে খুব ইজিলি। সো আপনার কাছে কি মনে হয় যে আমি যদি বলি যে মানে স্টাডিটাকে কন্টিনিউ করার জন্য, বা স্টাডি যারা কন্টিনিউ করতে পারে না, অনেক স্টুডেন্ট যারা আছে, আমি যদি খুব স্পেসিফিকলি বলি যে কমন মিস্টেক্স, ইট ক্যান বি 3 কমন মিস্টেক্স স্টুডেন্টরা করে ইউএসএতে আসার পরে। প্রথম যেটা, সেটা হচ্ছে স্টুডেন্টরা আমেরিকাতে আসার পরে যে তারা মোর ফ্রিডম লাইফটাকে এনজয় করতে চায়, যে এখন তো আমার বাবা নেই, বা নেই, কারা আমাকে কোন বিষয় নিয়ে কথা বলতে পারবে না, বা তারা দেখতেছেও না যে আমি কি করতেছি। তো আসার পরে দেখা যায় বন্ধু বান্ধব মিলে আড্ডা দিল, এবং ওইভাবেই সময়টা তাকে এনজয় করে পড়াশোনার প্রতি ওই সময়টা দেওয়ার কথা, যতটুকু দেওয়ার কথা ছিল অতটুকু দিতে পারতেছে না, রাইট? সো রেজাল্ট খারাপ হওয়া শুরু হয়, পরে দেখা যায় স্টপ করে দেয় পড়াশোনা এক সময়, বা হয়তো বা দেখা গেলো যে সে না চাইতেও ইউনিভার্সিটি তাকে বের করে দিল, কারণ ওখানে কিছু সিজিপিএর রেস্ট্রিকশন থাকে যে তোর নিচে গেলে ইউনিভার্সিটি বের করে দিবে। আবার সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে আমেরিকাতে আসার পরে অনেকেই পার্মানেন্ট কীভাবে যত তাড়াতাড়ি হওয়া যায়
এবং তারা এত পে করতে চায় না টিউশন ফি। সো তাদের মানে মেইন উদ্দেশ্য হয় যে না এখানে পার্মানেন্ট হয়ে গেলেই ওই পেনটা আর থাকবে না। ইভেন অনেকেই আছে যে পড়াশোনা করতেও চায় না ওইভাবে, যে অনেকেই আছে এরকম করে। আর তার যেটা সেটা হচ্ছে যে অনেকেই দেখি যে এখানে আসার পরে যে ওই যে প্রপার গাইডলাইন্স যেটা পাওয়ার কথা ছিল, যে সে হয়তো ভাবতেছিল যে আমি এখানে আসবো অ্যাকাউন্টিং নিয়ে আসছে বা আইটি সাবজেক্ট নিয়ে আসছে, আসার পরে প্রপার গাইডলাইন পায় না যে কীভাবে জব পাবে এটা সেটা, এবং একটা সময় দেখা যায় জব মানে পড়াশোনা হয়তো করছে বা ওইভাবে করে নাই, আবার লাইক ডিফারেন্ট পাথ ধরে চলে গেছে আর কি। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে লাইফে আমি মনে করি যে একজনের গাইড পাওয়াটা ব্লেজিং ওয়ান কাইন্ড অফ। আমি মনে করি, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে একজন করে অ্যাডভাইসর নিয়োগ করে। তাই মনে করি এটাকে ইউটিলাইজ করা উচিত, এবং কমিউনিটির ভিতরে এক্স্যাক্টলি, কারণ ইউএস এর অ্যাডভাইজাররা কিন্তু দে আর মানে মোর ফ্রেন্ডলি। হ্যাঁ, এবং ওরা যথেষ্ট চেষ্টা করে হেল্প করার জন্য প্রত্যেকটা জায়গাতেই আর কি। ইভেন আমি যখন হচ্ছে ইউনিভার্সিটিতে কয়েকবার চেষ্টা করছিলাম আমাদের কীভাবে রিজিউম বিল্ড আপ করা যায়, ও অনলাইনে আমাকে হচ্ছে যে আপনার স্ক্রিন শেয়ার দিয়ে সব কিছু আমাকে দেখাই দিছিল, কোথায় তুমি কীভাবে জবে অ্যাপ্লাই করবা, কীভাবে রিজিউম বিল্ড আপ করবা। সো দ্যাট মিনস দে আর ভেরি মাচ অ্যামিকেবল। অ্যান্ড আমি আরেকটা জিনিস যদি আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে রাইট নাও অ্যাজ ইউ আর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যান্ড আপনার অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অবভিয়াসলি ইউ হ্যাভ লটস অফ রেসপন্সিবিলিটিস, ঠিক আছে? সো কখনো কি এরকম মনে হয় না যে শালার পজিশনটা হচ্ছে যে বেশি হয়েছে কিন্তু এত রেসপন্সিবিলিটিস আর ভালো লাগতেছে না বা এরকম কোনো কিছু? এটা হয়, আমার কাছে মনে হয় যে আমি একবার একটা ভিডিও দেখছিলাম যে সিলিকন ভ্যালিতে অনেক মানুষের মুরগি পালে। তো এটা হয় ইভেন আমাদের আমরা যখন অনেক লাইক কলিগরা একসাথে বসি আড্ডা দিই, এবং অনেকেই কিন্তু তার ফ্রাস্ট্রেশন শো করে, যে আর স্পেশালি যারা ধরেন সিনিয়র লেভেলে কাজ করে তাদের কিন্তু অনেক ধরনের রেসপন্সিবিলিটি, নট অনলি জাস্ট রাইটিং কোড। সো এবং অনেক সময় দেখা যাবে যে রাতে আপনি ঘুমিয়ে আছেন, আপনার রিং বাজতেছে, যে প্রোডাকশন ডাউন বা এই ধরনের প্রবলেম। আর ম্যাক্সিমাম ডেভেলপারে যারা কাজ করে তারা কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করে, রাইট? সো এমনও কোম্পানি আছে যাদের হয়তো বা 10 মিনিট যদি অ্যাপ্লিকেশন ডাউন হয় যে কোনো রিজনে, কোম্পানি কিন্তু রেভিনিউতে এটা ইম্প্যাক্ট পড়তেছে। সো এটা কাইন্ড অফ লাইক 24 আওয়ার্স আপনাকে যে কোনো সময় আপনাকে হয়তো বা জয়েন করতে হতে পারে। অনেক কোম্পানিতে প্রোডাকশন সাপোর্টের সিস্টেম থাকে, আবার অনেক কোম্পানিতে দেখা যায় তাদের ভিতর থেকে প্রোডাকশন সাপোর্ট তৈরি করে নেয়, যে ওয়ান কল ডিউটি থাকে। সো হ্যাঁ, এটা হয় মূলত, যে অনেক সময় মনে হয় যে না আমি আরও মোর পিসফুল লাইফ চাই, এটা সেটা। বাট আলটিমেটলি তো যেহেতু হাইলি পেড জব, সো সবাই এটাই চায়। ওকে, সো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কত টাকা আর্ন করে? ইন ইউএসএতে যেটা সেটা হচ্ছে কাইন্ড অফ লাইক স্টার্টিং হবে 80+, এবং যারা ধরেন প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ধরেন অনেক দিন ধরে কোম্পানিতে কাজ করে, তারা হয়তো দেখা যায় যে বোনাস তো পাবেই, সাথে সাথে দেখা যায় তাকে আবার প্রফিট শেয়ার করে তারা, এবং স্টেক শেয়ার করে অ্যাজ ওয়েল। সো ইভেন প্রিন্সিপাল লেভেলের অনেক কোম্পানিতে আছে 200K। সো অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাউ মাচ ডু ইউ আর্ন? ওকে, সো আই থিঙ্ক আমার যে পজিশন এটা অ্যারাউন্ড লাইক 150, আমার পজিশনে যারা কাজ করে আর কি 150 to 170 সামথিং অ্যানুয়ালি। ওকে, so it's not mine. Okay, so what's the difference basically these DevOps engineer and the software engineer? Okay, so এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি তারা রুলটাকে তারা বিভিন্নভাবে দেয়। যেমন আমাদের কোম্পানিতে ডেভঅপস, কোনো টিমে আছে ডেভঅপসেরও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তারা রুলটা এটাই আর কি। বাট ডেভেলপার এবং ডেভঅপসের দুইজনের রেসপন্সিবিলিটি ভিন্ন। সো ডেভেলপার হচ্ছে জাস্ট কোড রাইট করে বিভিন্ন ধরনের ফিচার ডেভেলপমেন্ট করে, ধরেন কোনো একটা অ্যাপ্লিকেশনের কোনো একটা নিউ ফিচার আসবে, রাইট, বা কোনো নিউ ফাংশনালিটি, তারা এটা নিয়ে কাজ করবে, কোড লিখবে। ডেভঅপস হচ্ছে মোর লাইক সফটওয়্যারটাকে ডিপ্লয় করবে, ম্যানেজ করবে। সো আগে এটা দুইটা টিম ছিল মূলত, একটা হচ্ছে ডেভেলপমেন্ট টিম, একটা হচ্ছে অপারেশনস টিম, যাদের রেসপন্সিবিলিটি হচ্ছে সফটওয়্যারটাকে ডে টু ডে অপারেশনস ম্যানেজ করা এবং এটার বিভিন্ন ধরনের লাইক ডিপ্লয়মেন্ট কাজ করা বা ধরেন অপারেশনাল ওয়ার্কগুলো করা। তারপরে নিউ যেটা প্রসেস যেটা হচ্ছে ডেভঅপস, লাইক এমন একটা টিম যারা
দুইটা টিমের সাথে অপস এবং ডেভের সাথে কাজ করবে এবং তারা রেসপন্সিবল লাইক ক্রিয়েটিং পাইপলাইন ইনফ্রাস্ট্রাকচার দোজ কাইন্ড অফ ওয়ার্ক। এবং এটা আসলে ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি। কিছু কোম্পানিতে ধরো ডেভঅপসের একটা রুল আছে স্পেসিফিক, ডেভেলপারের একটা রুল, আবার প্ল্যাটফর্মের জন্য আলাদা প্ল্যাটফর্ম টিম। সো আবার কিছু টিম আছে যারা ডেভেলপারকেই সব কাজ করতে হয় এ টু জি, এন্ড টু এন্ড টোটাল, এ ধরনের অনেক সো কোম্পানি ডিপেন্ডস অন কোম্পানি অ্যান্ড আমি বলবো এবং তাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এক্স্যাক্টলি। সো ক্লাউড কম্পিউটিংটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট শেখাটা? সো একটা সময় ছিল যখন ক্লাউড কম্পিউটিংয়ের জবটাই স্পেসিফিক জব ছিল যেটাতে তারা ক্লাউড ইঞ্জিনিয়ার হায়ার করতো, কিন্তু এখন দেখা যাইতেছে যেটা যে মোস্ট কোম্পানি যেটা করে আর কি, তারা একজনকে দিয়ে করতে চায়। আই মিন যারা ডেভঅপস ইঞ্জিনিয়ার তাদেরকে ক্লাউড জানতে হবে, বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদেরকেও, লাইক ডেভেলপার যারা তাদেরকেও এটা জানতে হবে। সো এখন যেটা আগে স্পেসিফিক রুল ছিল, একজন লেটসে ডেভেলপার, একজন অপারেশন, একজন হচ্ছে ডেভঅপস, এইরকম রুল ছিল। এখন ম্যাক্সিমাম কোম্পানি চায় যে ফুল স্ট্যাক টাইপের, যে একজনই সব জানবে। যে সফটওয়্যার ডেভেলপার, ইউ নিড টু রাইট কোড, ইউ নিড টু ডিপ্লয় ইউর কোড, and then probably also you need to do the production support as well. টাকা তো দিমই, সব খাড়ায় নি। এটাই মানে হ্যাঁ, জবগুলা মোর লাইক মার্জিং হয়ে যেতেছে একটা একটার সাথে। আর যেমন ইভেন যার মার্জিং হলে তাহলে কি হচ্ছে যে এটাতে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয় না? যেমন হচ্ছে যে যখন আমার একটা পার্সনের জন্য অনেকগুলো রুল থাকে তাহলে জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয় না? এটা হয় অ্যাকচুয়ালি, যে ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখছি যে এটা হইতেছে। যেমন একটা লোক হয়তো বা আজকে একটা টেকনোলজি নিয়ে কাজ করতেছে, আই মিন মেবি কন্টেনারাইজেশনস লাইক কুবারনেটিসে কাজ করতেছে, পরের দিন সে ক্লাউডে, এর পরের দিন আবার রেগুলার যে ডিফেক্ট করলে ওখানে যাইতেছে। তো এইটা যে ডেভেলপারের জন্য কাইন্ড অফ লাইক পেইনফুল, বাট কোম্পানি এখন এগুলোই চায়, তারা চায় যে অল ইন ওয়ান টাইপের। এবং আমাদের কোম্পানিতে যেটা হয় যে সেক্ষেত্রে কি মোর পে করে নাকি হচ্ছে যে পে সেম থাকে? সেমই দেখে। এটা হচ্ছে যে টিমের সাইজের উপরে, টিমের কোম্পানির উপরে। বিকজ অনেক সময় আছে বড় কোম্পানিতে যেটা হবে যে তারা স্প্লিট করে করে ডিফারেন্ট টিম দিবে, যে তোমার রেসপন্সিবিলিটিটা। আবার ছোটো কোম্পানিগুলোতে বা ছোটো টিমগুলোতে তারা একজনকে দিয়ে সব কাজ করাইতে চায়। ওকে, সো আপনি যে বলছিলেন যে যখন হচ্ছে অনেক সময় এরকম থাকে যে মিড নাইটে আপনার ফোন বাজবে বা হচ্ছে আপনার কোনো কিছু ডাউন হয়ে গেছে, এটা হচ্ছে আবার সলভ করতে হবে। সো কখনো কি এরকম হয়েছে যখন হচ্ছে যে প্রোডাকশন ক্রাশ করছে বা হচ্ছে আপনার অ্যাট মিড নাইটে আপনার কাছে কল আসছে, দেন হচ্ছে আপনার কাজ করা লাগছে? হ্যাঁ, এটা কখন ঘটে? এটা অনেক দিন এরকম হয়েছে, যেটা কাইন্ড অফ লাইক নর্মাল। সো দেখা গেছে হয়তো আমি আমাদের যে লাইক ইপ্লেশনটা ছিল সেটা 24/7 ছিল, যেখানে লোক থাকবে এটাকে মনিটর করার জন্য। এবং অনেক সময় দেখা যায় যে আমি আমার টিমের এসএমই ছিলাম, সো যে কোনো ধরনের প্রোডাকশন ডাউন হলে তারা আমাকে ফোন দিবে। প্রথম ফোনটা আসবে যারা অন কল তাদের কাছে, তারপরে এই যে টেকনিক্যাল লিড হিসেবে এটা আমার কাছে আসবে, দেন আমি ম্যানেজারকে ইনভলভ করব বা ম্যানেজার আরও কাউকে লাগলে ইনভলভ করবে। সো আমার কাছে আসে এটার জন্যই যে আমি যাতে জয়েন করতে পারি এবং কি প্রবলেম এটা ফাইন্ড করে আমি আমার লাইক রিপোর্টিং ম্যানেজারকে বলবো যে এটা আমরা করতে চাই, এইটাই প্রবলেম, এটাকে এইভাবে আমরা ট্রাবল শুট করবো। দেন তারা যেহেতু সবাই ইনভলভ হবে, যেহেতু প্রোডাকশনগুলি কিন্তু মোটামুটি ভালো, সব টিম থেকেই লোক জয়েন করে এবং এটাকে সলভ করার ইয়েটা আর কি। সো এটা কাইন্ড অফ লাইক নর্মাল প্রত্যেকটা কোম্পানির জন্যই। সো অ্যাট প্রেজেন্ট এআই রেগুলেশন, ইভেন আমরা প্রত্যেকটা সেক্টরে হচ্ছে এখন এর ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি, তাই না? সো আপনার কাছে কি মনে হয় যে এআই কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে রিপ্লেস করতে পারবে? এটা আসলে কোনো ক্লিয়ার রেসপন্স নাই আমার দৃষ্টিতে। ওকে, এটা অলরেডি করতেছে, রাইট? অলরেডি আমরা দেখতেছি যে অনেক জুনিয়র লেভেল যে জবগুলা ছিল সেগুলা কিন্তু অলরেডি নাই, কোম্পানিগুলা হায়ার করতেছে না। এবং এআই কিন্তু কখনো আমি যেটা মনে করি বা যে এআই কখনো ডেভেলপারদেরকে রিপ্লেস করতে পারবে না। হয়তো বা একটা ডেভেলপারকে মোর ইফিসিয়েন্ট করবে, যেহেতু ধরেন আগে একটা ফিচার বা একটা টাস্ক করার জন্য হয়তো বা একটা স্প্রিন্ট চলে যেত, 2 উইক্সের একটা স্প্রিন্ট সামথিং এরকম, যে ওই কাজটা এখন হয়তো বা উইথিন কাপল অফ আওয়ারের ভিতর করা যেতেছে। সো এতে দেখা যাবে যে আগে একটা ডেভেলপার যে পরিমাণ কাজ করতে পারতো এর চেয়ে বেশি এখন কাজ করতে পারতেছে, রাইট? সো এবং যেখানে আগে 10 জন ডেভেলপার লাগতো ওই জায়গাতে এখন 5 জন হয়ে যাইতেছে বা 3 জন হয়ে যাইতেছে। তো এই ক্ষেত্রে কাজের মানে লাইক পজিশনের কোয়ান্টিটিটা কমে যাবে, বাট ডেভেলপার স্টিল
এক্সিস্ট করবে এবং ডেভেলপারের প্রয়োজন আছে কোম্পানিতে। এবং যারা ধরেন কোড জাস্ট লিখে মিড লেভেল বা জুনিয়র লেভেল, এদেরকেই কিন্তু এগুলো রিপ্লেস করতে পারে। বাট যারা ধরেন ডোমেইন নলেজ আছে যাদের, এবং ধরেন এআই কিন্তু কিছু জিনিস ভালো করে, যেটা হচ্ছে কোড লিখতে পারে, রাইট? আবার হিউম্যান যেটা করে সেটা কিন্তু অনেক সময় আছে লাইক এআই এটা করতে পারবে না। আই মিন আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস রিকোয়ারমেন্ট, দেন মিটিং করবে যে স্টেক হোল্ডারের সাথে, রাইট? এই জিনিসগুলো কিন্তু এআই করতে পারবে না। সো এই যে লাইক রিকোয়ারমেন্টটাকে বোঝা, দেন এটাকে কনভার্ট করা টেকনিক্যাল রিকোয়ারমেন্টে, এবং কিভাবে এটা তৈরি করা হবে, দেন যে এটা তৈরি করার পরে এটাকে ডিপ্লয় করার পরে কিভাবে চলবে, এবং যে ডোমেইন নলেজ যেটা, এই পার্ট যে নলেজগুলা, যেটা কিন্তু হয়তো বা সেপারেটলি কম্পিউটার লাইক এআই ভালো করবে, রাইট? কিন্তু যখন এটাকে সব কিছু একসাথে করার প্রয়োজন হবে তখন কিন্তু হিউম্যান এটাকে খুব ভালো করে। সো মিড লেভেল, জুনিয়র লেভেল যারা জাস্ট কোড লিখে তারা রিপ্লেস হবে, কিন্তু যারা এন্ড টু এন্ড ফ্লোতে কাজ করে তারা লাইক আমার মনে হয় না যে খুব বেশি রিপ্লেস হবে। এখানে হিউম্যানের প্রয়োজন আছে। সো হোয়াটস ইউর ফেভারিট এআই টুল? আমি পার্সোনালি কার্সর ইউজ করি, আমার কাছে ভালো লাগে। ক্লাউড কোড ইউজ করি। এই দুইটা টুলই আমি সবচেয়ে বেশি ইউজ করি। ওকে, সো আমরা যদি বলি যে বিফোর 10 years কারো চ্যাট জিপিটি বা কোনো এআই টুল সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, তাই না? সো আপনার কাছে কী মনে হয় নেক্সট 5 years, যদিও বিভিন্ন রকমের এআই টুল কন্টিনিউয়াসলি আসতেছে, ইভেন প্রত্যেকটাতে খুব গুড ফিচার থাকে, তাই না? সো নেক্সট 5 years or 10 years কোন টুলটা অনেক বেশি হচ্ছে ডমিনেট করবে? আসলে আমরা যখনই মানে ও ফিউচার নিয়ে প্রেডিক্ট করছি তখনই কিন্তু মানে খুব বেশি অ্যাকুরেট রেজাল্ট আসে না, লাইক ইনফরমেশন টেকনোলজিতে, রাইট? সো ওইভাবে বলা যাবে না যে কোন টুলস ডমিনেট করবে, কারণ আমরা লাস্ট কয়েক বছরই দেখতেছি যে একটা টুল আসতেছে, এর কিছুদিন পরেই আরেকটা টুল চলে আসতেছে, এবং একটাকে যেমন আমরা চ্যাট জিপিটি একটা সময় খুবই ছিল, রাইট? এবং ডমিনেট করতো, কিন্তু এখন আবার সবাই ক্লাউডের দিকে মুভ করতেছে। সো এই জিনিসগুলো এভাবেই হবে, এবং আমি ফর শিওর যেটা বলতে পারবো না যে 10 yearsে এটাই হবে, এর ভিতরে কত হবে এবং কত চলে যাবে আসবে। ওকে, সো স্টুডেন্টদের অ্যাকচুয়ালি যখন মেশিন লার্নিং হোক, ডিপ লার্নিং বা হচ্ছে যে কোডিংয়ের ক্ষেত্রে, আমরা যদি স্পেসিফিকলি যদি বলি যে কোডিংয়ের ক্ষেত্রে যারা খুব ফ্রেশার স্টুডেন্টস, কোডিংয়ের ক্ষেত্রে তারা কী হেল্প নিতে পারে, বা কীরকম কোন ওয়েবসাইট থেকে বা কোন এআই টুলটা থেকে তারা বেশি হেল্প পাবে কোডিং করার জন্য, রাইট? এক্স্যাক্টলি। ওকে, সো যেটা আমি যখন ডেভেলপার হই তখন কিন্তু ধরেন বিভিন্ন ধরনের ব্লগ ছিল বা ইউটিউব ভিডিও ছিল, যেটা আমরা লাইক দেখে করতাম বা প্রথম বোঝার চেষ্টা করতাম, দেন ওইটাকে লাইক বিল্ড করতাম, অথবা কারো গিটহাবের অ্যাকাউন্টে গিয়ে আমরা তার প্রজেক্টটাকে আনতাম এবং আমরা পড়তাম। তখন আমাদের কাছে কিন্তু অনেক ধরনের প্রশ্ন জাগতো যে এটা কীভাবে করছে বা এটা কীভাবে করছে, রাইট? সো সবসময় তো সব কিছু পাওয়া যায় না, রাইট? সব রাইট ওয়েতে সব রেসপন্স পাওয়া যায় না, এবং তখন সময় আমাদের অপশন ছিল যেমন ইউডেমিতে কোনো কোর্স করলে ওটার ডিসকাশন বোর্ড ছিল, ওখানে আমরা টিচারকে প্রশ্ন করতাম, তো কোনো একটা স্টুডেন্ট অথবা টিচার ইনস্ট্রাক্টর এসে এটার রেসপন্স করতো, তো অনেক সময় লাগতো। বাট এখন এআই টুলসগুলো যেটা করবে যে আপনি ওই জিনিসটা আপনাকে আর বাইরে যাইতে হবে না। আপনি ধরেন যদি নিউ লাইক ডেভেলপার কেউ হয় যে চেষ্টা করতেছে ডেভেলপমেন্ট শিখবে, সে ওই প্রম্পট করতে পারতেছে যে আমাকে এই অ্যাপ্লিকেশনটা, যেমন লেটস সে ফর এক্সাম্পল যে আমাকে টুডু অ্যাপ্লিকেশনটা করে দাও, রাইট? এই ডাটাবেস এটা টেকনোলজি ইউজ করে, এবং ও করে দিবে, প্লাস বলবে যে এটা কীভাবে কানেক্ট করতে হবে, রাইট? কীভাবে কাজ করে এটা, সেটা কী লাগবে, কখন কী করতে হবে। অ্যান্ড দেন আমরা প্রম্পট করতে পারি, মানে আরেকটা এআই এজেন্ট ওপেন করতে পারি, বা ওইটাকে আমরা প্রশ্ন করতে পারি যে এই যে লাইন লিখছো প্রত্যেকটা লাইনের ভিতরে কমেন্ট লিখো, অথবা আমাকে একটা রিডমি ফাইল তৈরি করে দাও, এমডি ফাইল, যেটাতে মোর এক্সপ্লেইন করো যে এই লাইনটা কেন, এই কোডটা কেন, এভাবে। সো এতে দেখা যায় যে আগের যেটার জন্য মাল্টিপল জায়গায় যাইতে হইতো, এই জিনিসটার হবে না। একটা টুলের ভিতরে বসেই প্রোগ্রামও লেখা হচ্ছে, ওইটাকে ভালোভাবে টিচারের মতো এক্সপ্লেন করে দিচ্ছে লাইন বাই লাইন। সো এর জন্য আমি মনে করি আর কি যে লার্নিং যে ইয়েটা ছিল, এটা এখন মোর লাইক ইজিয়ার দেন বিফোর। ওকে, সো আমি যদি ডিফারেন্স করতে বলি যে এআই ভার্সেস মেশিন লার্নিং ভার্সেস ডিপ লার্নিং, সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম? ওকে, সো যদি
প্লেন বাংলাতে বলি যে এআই কি, এআই হচ্ছে কম্পিউটার সিস্টেম যেটা আসলে বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করে পারফর্ম, যেখানে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের প্রয়োজন হয়। যেমন এমন একটা টাস্ক করলো যেখানে আসলে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের প্রয়োজন, বাট ওইটা করে দিচ্ছে এবং আমরা ওইভাবে কোনো ধরনের প্রোগ্রামিংও করি না এটার জন্য, যে কোনো ধরনের ইনস্ট্রাকশন দেওয়া নাই যে এইটা করলে ওইটা হবে, এইটা করলে এইটা হবে। কাইন্ড অফ লাইক ও তার নিজে থেকে জানবে, শিখবে, দেন সে এটার কাজটা করে দিবে আর কি। আর মেশিন লার্নিং হচ্ছে সাবসেট অফ এআই, যেটা হচ্ছে মোর লাইক involved with training machines to learn from data, and based on the learning এটা বিভিন্ন ধরনের প্রেডিকশনস করবে আর কি। তো এটাই। আর ডিপ লার্নিং হচ্ছে ইটস কাইন্ড অফ লাইক computer system also that more like helps machines to learn. So what do you think? Can AI think or feel? No, actually. They can think definitely. So Okay. আমরা যদি কোনো একটা কিছু দেই এবং আপনি দেখবেন যে অনেক সময় আছে ওখানে প্রম্পট করার পরে কিন্তু থিঙ্কিং লেখা ওঠে, রাইট? সো তারা ডেফিনেটলি থিঙ্ক করতে পারে, আমরা চিন্তা করি তো আমাদেরকে রেসপন্সটা দেবে, রাইট? বাট ওদের কোনো ইমোশনাল কোনো কিছু নাই, যে আমরা যেভাবে, যেমন ওদের ভিতরে, যেমন ইভেন ধরেন ইন ফিউচারে যদি অলরেডি তো বানানো হচ্ছে, বিভিন্ন ধরনের রোবট বানানো হচ্ছে, রাইট? বিভিন্ন মানুষের ক্লোন তৈরি করা হবে, এবং এটা যখন আরও মোর অ্যাডভান্স হবে তখন তাদের ভিতরে আমাদের মেইন পার্থক্যটা থাকবে, কিন্তু যে ইমোশন, আমাদের যে ইমোশনটা আছে তাদের ওই জিনিসটা নাই, হয়তো আর্টিফিশিয়ালি দেওয়া হবে, যেটা আমরা বিভিন্ন ইলেকট্রিক কারের সাউন্ড দেখি। সো এই জিনিসটা হয়তো বা হবে আর কি, আর্টিফিশিয়ালি দেওয়ার, যে হয়তো বা টাচ করলে হয়তো বা এটা রেসপন্স করলো, বাট রিয়েল যে হিউম্যানের যে জিনিসটা আছে যেটা হয়তো বা দেওয়া সম্ভব না আর কি। ওকে, সো রোবটের প্রসঙ্গ যখন আসছে তখন হচ্ছে কি আমি একটা ইনফরমেশন জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে গার্ডিয়ান রিসেন্টলি একটা নিউজ শেয়ার করছে, তাই না? যে তারা দেখতেছে যে ফোর্ড গাড়ির কোম্পানি 350 এমপ্লয়িজ, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, এদেরকে নট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার্স, তাদেরকে আবার রিহায়ার করা হয়েছে, কারণ এআইয়ের মাধ্যমে তারা যে রেজাল্টটা পাইতেছিল ওই রেজাল্টে তারা স্যাটিসফাইড ছিল না। ঠিক আছে? সো দ্যাট মিনস এটা তো বলা যায় যে এআই এত প্রফিশিয়েন্ট হওয়া সত্ত্বেও তারা প্রপার রেজাল্ট দিতে পারতেছে না, যেটা একটা ইঞ্জিনিয়ার, প্রফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার বা সিনিয়র ইঞ্জিনিয়ার দিতে পারতেছে। এটা কারেক্ট নিউজ অ্যাকচুয়ালি। শুধু এরা না, আরও অনেকগুলা বড় বড় নিউজ পেপার এটা নিয়ে রিপোর্ট লিখছে, এবং এটা বলতেছিল যে বিভিন্ন কোম্পানি লাইক সাইলেন্টলি তারা এখন মোড ডেভেলপার হায়ার করতেছে। তো এটা হচ্ছে কি, যে প্রথম দিকে যখন এআই অ্যাসিস্ট্যান্ট আসছে এবং যারা এটাকে বিল্ড করছে, যারা বড় বড় স্টেক হোল্ডার, তারা অলমোস্ট সবাই কিন্তু কাইন্ড অফ লাইক বেশি অপটিমিস্টিক ছিল, এবং তারা কাইন্ড অফ লাইক ব্লাফও অনেক সময় মারে যে আমরা আমাদের এটা করবে, সেটা করবে, রাইট? আই মিন ইলন মাস্ক একটা সময় অনেকেই বলছে যে আমাদের টেসলা ক্যান ড্রাইভ ইটসেলফ, এবং এফএসডির মাধ্যমে হ্যাঁ করতেছে, বাট যেভাবে উনি বলছিল এটা কিন্তু ওইভাবে হয় নাই, রাইট? এফএসডি কিন্তু করে, বাট স্টিল আমাদেরকে মনিটর করতে হবে এটা। সো এই জিনিসটা হয়েছে কিন্তু ওই কোডিংয়ের ক্ষেত্রেও, যে এআই অ্যাসিস্ট্যান্ট আসার পরে যারা ধরেন বিভিন্ন কোম্পানিতেও যারা উপরের লেভেলে, আই মিন যারা ম্যানেজমেন্ট পজিশনে, তারা কিন্তু অনেকেই এই জিনিসটা ওইভাবে তারা নিতে পারে না। তারা ভাবতেছে যে কোড তো লেখা হইতেছে, সো কাজ করবি এটা। কিন্তু যে একটু আগে বলছিলাম যেটা, যে এটা আসলে রিপ্লেস করতে পারবে এক নিউ ডেভেলপারকে অথবা মিড লেভেল কাউকে, বাট যে জিনিসটা সবচেয়ে বেশি মিসিং, যেটা এআই কিন্তু রেসপন্সিবিলিটি নিচ্ছে না। রেসপন্সিবিলিটি কে নিবে? যে এটা হিউম্যান নিতে পারবে, রাইট? সো এআই কী করতেছে, আপনি তো প্রম্পট করতেছেন যে এই কোডটা লিখো, কিন্তু এই কোড লিখার পরে যে এটা কী ধরনের প্রবলেম রিয়েল লাইফে ফেস করতেছে ওইটা কিন্তু সে দেখতেছে না। তাকে আবার দেখা যাবে যে ওই সিস্টেমের লগস আইনা দিতে হবে, লগ দেওয়ার পরে, লগ ফাইল দেওয়ার পরে তারা হয়তো বা পড়তেছে, আবার বলতেছে হ্যাঁ এই প্রবলেম, ওকে। এবং আপনি একটা জিনিস দেখবেন যে এআইতে অনেক সময় হয় কি, যে যেমন আমি লাস্ট ইয়ারে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখছি, এন্ড টু এন্ড বিগ অ্যাপ্লিকেশন, যেটা হয়তো বা আমি নিজে লিখলে করতে পারতাম না, অনেক সময় যাইতো, রাইট? বাট আমি এটা এআইয়ের মাধ্যমে প্রম্পটিং করে করছি, এবং আমি রিভিউ করছি কোড। আমি দেখি অনেক সময় যে তারা সিম্পল মিস্টেক করে এআই কোড অ্যাসিস্ট্যান্ট,
যে আমি চিন্তা বললাম যে তুমি এটা এভাবে করছো, একটু আগে না তুমি বললা যে এভাবে এটা তো মিস করছো, ওকে অ্যাপোলজি। তারা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি দেখবেন যে একবার প্রম্পট করার পরে যখন বলবা ধরে দিবা তো বলবে ওকে এটা ইজ মাই ব্যাড। সো এর মানে হচ্ছে কি তারা কিন্তু বারবার মানে ডিসিশনও চেঞ্জ করতেছে। রাইট। তো এটা নিয়ে তো একটা এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশনস তৈরি করা যাবে না। না, হ্যাঁ, এটা অ্যাসিস্ট্যান্ট করতে পারতেছে, যেটা আগে হয়তো বা আমি স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে কোড লিখতাম, অনেক ডেভেলপারে কপি পেস্ট করে আনতো, এটাকে মডিফাই করতো, এই জিনিসটা করতেছে। কিন্তু এখানে কিন্তু ডেভেলপারের প্রয়োজন যে কিনা টেক দ্য রেসপন্সিবিলিটি এবং কোডটা দেখতে পারে যে এটা কীভাবে রিয়েলি কাজ করতেছে, এটা কি বিজনেস রিকোয়ারমেন্ট ইয়ে করতেছে না। কারণ এআইয়ের কাছে কিন্তু যতটুকু প্রম্পট দেওয়া হয়েছে এটার উপরে ভিত্তি করে সে লিখবে, কিন্তু বাইরের ওয়ার্ল্ডের যে একটা রিকোয়ারমেন্ট, যে কোম্পানি কেমন ইউজার বেস হবে, এটা সেটা অনেক ধরনের রিকোয়ারমেন্ট হয়। যেমন একটা ডেভেলপার তো সারাদিন শুধু কোডই লিখে না, তাকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কাজ করতে হয়। কোড কত সময় লিখে, দেখা গেছে যে এমনও ডেভেলপার আছে যে ওইভাবে কোডই লিখতে হয় না, তার কাজই হচ্ছে শুধু জুনিয়র ডেভেলপারদেরকে লাইক ট্রেন করা, তাদের কাছ থেকে কাজ দেওয়া, কাজ বুঝিয়ে নেওয়া, সামথিং এরকম। কিন্তু সে কিন্তু বিশাল একটা রোল প্লে করে, রাইট? সো এর জন্য আমার কাছে মনে হয় যে ওই যে এআই যেটা, যে কখনোই ডেভেলপারকে, আমরা যেটা আগে বলছিলাম যে ডেভেলপারদেরকে কখনো রিপ্লেস করতে পারবে না। হ্যাঁ, ডেভেলপারের জবের যে কোয়ান্টিটি যেটা ছিল এটাকে সে কিছুটা করতে পারে। আপনার কাছে কখনো এই জিনিসটা ফিল হয়েছে কিনা যে সামহাও নেক্সট 10 years, 20 years or 30 years হুট করে সাডেনলি, আমি বলতে পারি সাডেনলি এআই বা এআই অ্যাসিস্ট, রোবট, এগুলো কোনো একটা টাইমে যা ফল করবে, মানুষ ফিল করতে পারবে যে ইট ওয়াজ রং আইডিয়া, বিলিয়ন ডলার ইনভেস্ট করা এটাতে ইমপ্রুভমেন্টের জন্য? আমার কাছে খুব বেশি মনে হয় না, বাট প্রত্যেক জিনিসটা কি আমরা অনেক সময় আছে কি যে খুব বেশি প্রেডিক্ট করি এবং ওইভাবে যাই, আবার ওইভাবে কিন্তু হয় না। যেটা আগে বলতেছিলাম যে আমরা ফিউচারের ক্ষেত্রে এবং আইটিতে আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু 100% অ্যাকুরেট প্রেডিক্ট করতে পারি না। যেমন এআইটাকে যেভাবে বলা হয়েছিল, অনেকটা দেখা যায় খুব ফাস্ট এটা গ্রো হয়েছে, রাইট, খুব কুইকলি। এর মানে হচ্ছে কি যে এআই, যে জেনারেটিভ এআই যেটা বললাম, যে আগে হয়তো বা দেখা গেল যে প্রথম দিকে যখন মানে .com বুম হয়েছিল, তখন সময় দেখা যেত যে কোনো একটা সলিউশন নিয়ে আসতে গেলে, বিজনেস সলিউশন নিয়ে আসতে গেলেও একটা কোম্পানিকে অনেকদিন কাজ করতে হতো, একটা ডেভেলপমেন্ট করতে হতো একটা সফটওয়্যারের, রাইট? বাট এই জিনিসটা এখন খুব ইজি হয়ে গেছে, যেমন আমরা খুব কুইকলি এটাকে প্রোডাকশন রেডি করে ফেলতে পারি বিকজ অফ এআই। তো এআই কিন্তু এআইকে আরও বেশি মানে বড় করে নিচ্ছে, রাইট? খুব কুইকলি আমরা ইম্প্যাক্টটা দেখতে পারতেছি। অ্যান্ড ফিউচারে যেটা আমরা দেখবো, হ্যাঁ হয়তো বা খুব বেশি ওইভাবে দেখবো না যেটা ফেল করতেছে, ডেফিনেটলি এটা আমাদের কাজে লাগতেছে, বিভিন্ন ক্ষেত্রে লাগতেছে, অথবা কিছু জায়গাতে হিউম্যান লাগবেই আমাদের। যেমন ধরেন যেটা আগে বললাম হেলথ কেয়ারের যেমন ডাক্তার বা নার্স, এদেরকে অ্যাসিস্ট করতে পারে এআই এজ এ অ্যাসিস্ট্যান্ট, লাইক রিডিং দেয়ার এক্স-রে ওর আদার রিপোর্ট অ্যান্ড এভরিথিং, সাজেস্টিং ফর দ্য মেডিসিন, দোজ কাইন্ড অফ থিংস, রাইট? বাট তাদেরকে কোনো রিপ্লেস করতে পারবে না, বিকজ যে একটা হিউম্যান যেভাবে একটা পেশেন্টকে কেয়ার করবে ওই জিনিসটা তো কখনো একটা এআই করতে পারবে না, রাইট? এবং এই মুহূর্তে যেটা আপনি যেটা বলতেছিলেন, প্রশ্ন করতেছিলেন যে এটা কি ওভার হয়ে যাইতেছে কিনা, আমরা যেটা এক্সপেকটেশন করতেছি, অনেক কোম্পানি কিন্তু এখন এআইতে ইনভেস্ট করতেছে এবং এত পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারে করতেছে যে এটা তাদের কাছে কাইন্ড অফ লাইক যে আমাদের দেশে আমাদের বলি না যে ট্যান্ড হয়ে গেছে, সব মানের হয়ে গেছে, যে একটা বাড়ির ভিতরে যদি রাস্তা না থাকে এটা কীভাবে বলা যায় যে এটা এই 2026 বা 21st সেঞ্চুরির বাড়ি, রাইট? সো এটা কোম্পানিগুলো বুঝে না বুঝে, যেভাবে ডেফিনেটলি তো বুঝছে, কিন্তু তারা হয়তো বা কোনো কোম্পানিতে এআইতে ইনভেস্টমেন্ট না তাহা বা ওইটা নিয়ে কোনো কিছু না করা, এটা তার কাছে যে লাইক তার স্টেক হোল্ডাররা বলবো ও এরা তো এটা নিয়ে করতেছে না, বা শেয়ার হোল্ডাররা বলবে ওরা কেন করতেছে না এটা নিয়ে। এর জন্য অনেকেই এটা ইনভেস্টমেন্ট করতেছে এবং অনেক কোম্পানি যেটা রিপোর্টে আসছে যে তারা চাইতেছিল যে মানে অ্যাসিস্ট্যান্ট দিয়ে কোড লিখাবে এবং অ্যাসিস্ট্যান্টের এপিআই কস্ট যে পরিমাণ আসছে এর চেয়ে কম টাকা দিয়ে তারা বরং আরও হিউম্যান ডেভেলপার রাখতে পারতেছে। সো হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে যে কিছু এস্টিমেশন ইজ লাইক মানে এটা ম্যাচিউর হওয়ার আগেই করা হয়েছে। সো as AI improved rapidly, ঠিক আছে, সো আপনার কাছে কি মনে হয় যে নেক্সট 10 years বা নেক্সট 5 years এআই অ্যাডভান্সমেন্ট আমরা কতটুকু দেখতে পারবো? এটা খুবই স্ক্যারি। যারা ধরেন বর্তমান সময়ে যারা এটা নিয়ে কথা বলেন বা এটা নিয়ে রিসার্চ করেন, তারা সবাই কিন্তু যে অ্যালার্টটা দিচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের
মানব জাতির জন্য এটা এত বেশি গুড নিউজ না, রাইট? সো এআই আমাদের অনেক ক্ষেত্রেই আমাদেরকে আমাদের জব রিডিউস করবে, আবার কিছু কিছু ক্ষেত্রে জব তৈরিও করবে। বাট যে ধরনের কাজ যেখানে রিপিটেটিভ কাজের জন্য যেখানে আগে হিউম্যান ইউজ করা হতো, এই জিনিসটা অটোমেট হয়ে যাবে। এবং অনেকগুলো কোম্পানি কিন্তু যেখানে দেখা যেত আগে একটা রোবটকে বা কোনো একটা মেশিনকে অপারেট করার জন্য মানুষ হিউম্যান ওয়ার্কার হায়ার করতো, এই জিনিসটা কিন্তু এখন আর হইতেছে না, অনেকেই এটাকে অটোমেট করে ফেলতেছে। সো এই জিনিসগুলো হয়ে যাবে। অ্যান্ড অ্যানাদার থিংস হচ্ছে যে বিভিন্ন কান্ট্রি কিন্তু এখন তারা ওয়ারের জন্য এআই ইউজ করতেছে, রাইট। এবং এইটা কাইন্ড অফ লাইক মানুষ মারার জন্য এআই ইউজ করতেছে। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু রিয়েলি স্ক্যারি। ইভেন এটার মাধ্যমে হচ্ছে ওরা ইনফরমেশন শেয়ার করতেছে ওই হ্যাঁ। কান্ট্রির, মানে ওভারঅল একটা টোটাল একটা এআই বেস সিস্টেম তৈরি করে ফেলতেছে তারা, যেটার এআই অলরেডি ডিসিশন করবে যে আসলে কখন শুট করা উচিত বা কখন করা উচিত না। সো এটার বাইরেও তো দেখা গেল যে অনেক দেশ কিন্তু বিভিন্ন ধরনের গোপন সিক্রেট ওয়েপন তারা তৈরি করতেছে এআই ইউজ করে। সো এটা ডেফিনেটলি স্ক্যারি। এবং যেহেতু জবও একটা সময় তো হয়ে যাবে যে সব জবের ক্ষেত্রে যে জিনিসটা বারবার আসতেছে যে আমি আমার এআইকে যেভাবে হচ্ছে প্রম্পট করব, আমাকেও হচ্ছে ওইভাবেই ইনফরমেশন দিবে, তাই না? ইভেন আমরা এখন পর্যন্ত ওইটাই দেখতেছি যে ওকে ফাইন, আমার কাছে এআই টুল আছে, তার মানে আমি যে অনেক ইনফরমেশন জেনারেট করতে পারবো, নট লাইক দ্যাট, তাই না? যদি আমি ওরা পারফেক্টলি প্রম্পট দিতে পারে তাহলে আমাকে ইনফরমেশন দিবে। হ্যাঁ, তার মানে আমি ইনফরমেশন আমি যদি ওকে প্রম্পট না দিতে পারি তাহলে আমাকেও প্রপার ইনফরমেশন দিতে পারবে না। সো এই ক্ষেত্রে একটা জিনিস আমার কাছে মনে হয় যে ইংলিশ ক্যান বি আমি বলবো যে হাইয়েস্ট ডিমান্ডিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো হ্যাঁ, এটা ডেফিনেটলি। সো এর জন্য যে একটা সময় আপনি দেখতেন যে সময় কিন্তু জিনিস চেঞ্জ হয়েছে, রাইট? একটা সময় ডেভেলপারদের অনেক ডিমান্ড ছিল এবং সবাই বলতো ডেভেলপার হবে, রাইট? ডেভেলপার। দেন এই তো কিছুদিন আগেই সবাই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ঢুকছিল, যে কীভাবে বেটার ওয়েতে লাইক এআইকে ইনস্ট্রাকশন দেওয়া যায় এবং এটার উপরে রেসপন্স দিতে পারে। বাট এখন আবার দেখবেন আপনি যে ওই এআইকেই আপনি জিজ্ঞেস করতে পারতেছেন, যেমন আপনি একটা সফটওয়্যার লিখবেন, রাইট? আপনি জানেন না কি ইনস্ট্রাকশন দিবেন, আপনি কিন্তু ওই চ্যাটজিপিটি, জেমিনাই কি বলতে পারেন যে আমি এই একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, আমাকে একটা প্রম্পট লিখে দাও। সো ওরাই লিখে দিচ্ছে, রাইট? সো এটা এখন সেটা ঠিক আছে, লিখে দিতে পারতেছে, বাট এটাকে ইনস্ট্যান্ট যদি আমার কাস্টমাইজ করার দরকার হয়, সেই ক্ষেত্রে দিয়ে তো আমি হচ্ছে যে কতবার হচ্ছে আমি ওর কাছ থেকে হেল্প নেব, আমি কতবার গুগল ট্রান্সলেটের কাছে যাব। সো এই জিনিসটার জন্য যেটা করতে হবে, যে আপনি যেটা বলছেন যে ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের দেশের সো এর জন্য ধরেন আপনি যারা ফিউচার নিয়ে কথা বলতেছে, যেমন ইলন মাস্ক, তারা কিন্তু সবাই বলতেছে যে আগামী দিনের যেটা সবচেয়ে বেশি হবে সেটা শিখতে হবে স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ, রাইট? এবং আমাদের যারা ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমি মনে করি আমাদের জন্য ইংলিশটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ইংলিশটা হচ্ছে একটা সফট স্কিল, রাইট? এটা ডিপেন্ড করে কোন প্রফেশন। যেমন বাংলাদেশে যদি কেউ একজন থাকতে চায় এবং সে হয়তো বা স্কুলের টিচার, বাংলার টিচার, অথবা ধরেন সে ব্যাংকার, তার কিন্তু ওই প্রয়োজন নাই অথবা ইংলিশের। বাট যারা ধরেন আইটি বা সায়েন্স বা ওইদের লেভেলের কোনো পজিশনে আসতে চায় বা কেরিয়ার চুজ করতে চায়, তাদের জন্য কিন্তু ইংলিশ হচ্ছে খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। কারণ হ্যাঁ, অনেক সময় অনেকে বলবে যে না, ইংলিশের এত বেশি প্রয়োজন নাই, বিকজ আমরা তো বাংলা কন্টেন্ট পাইতেছি অথবা ট্রান্সলেট করতেছি। কিন্তু অনেক সময় আছে যেটা আপনি বললেন যে আপনি মিডিল অফ ডুইং সামথিং, রাইট? এবং আপনি হয়তোবা বারবার ট্রান্সলেট হয়ে যাইতেছেন, আসতেছেন। এটা কাইন্ড অফ লাইক যেটা বলা যায় যে মানে কুটা দিয়ে বেগুন পাড়ার মতো, রাইট? বারবার সিম্পল। এবং যদি কেউ ইংলিশ শিখে, মানে বলতে পারে, লিখতে পারে, তার জন্য কিন্তু অনেক ধরনের বেনিফিট যেটা যে সে শেখার জন্য সারা ওয়ার্ল্ড ওয়াইডের কন্টেন্টগুলো সে অ্যাক্সেস করতে পারবে। যেমন কোনো একটা লোক যদি ম্যাথ শিখতে চায়, তো বাংলাদেশে যারা কন্টেন্ট তৈরি করে এদের জন্যই, এদের ভিতর থেকে শিখতে হবে, বা আইটির কোনো প্রোগ্রামিং। বাট যখন সে ইংলিশ জানবে তখন জন্য কিন্তু তারা সারা ওয়ার্ল্ডটাই তার জন্য ওপেন, এবং লক্ষ লক্ষ কন্টেন্ট পাবে সেম টপিকের উপরে। সো এই জন্য আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। যারা আইটিতে আসতে চায়, আমি মনে করি ফার্স্ট দে নিড টু স্টার্ট উইথ ইংলিশ, দেন মেবি স্টার্ট প্রোগ্রামিং, ম্যাথ, দোজ কাইন্ড অফ স্টাফ। ওকে, সো
টেক ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কোথায় মানে ফিজিক্স এবং ম্যাথের ইমপ্লিমেন্টেশনটা তাহলে হচ্ছে যা কতটা বেশি? ওকে, সো যদি ধরেন প্রোগ্রামার বা ডেভেলপারদেরকে আমি বলি, যদি তার কখনো আসলে মানে কাজের ক্ষেত্রে তো ওইভাবে ম্যাথ লিখতে হয় না, ওকে, বাট ম্যাথের প্রয়োজন হয় যখন সে মানে এই ধরেন প্রিন্সিপালটার, যেমন প্রোগ্রামিংয়ের যে অনেকগুলো, যেমন আমি বলি যেমন এটা এর জন্য শিখতে হয় যে আপনি ধরেন একজন ডেভেলপার, সে কিন্তু আজকে হয়তো একটা প্রোগ্রামিং করতেছে, রাইট, ডেভেলপমেন্ট করতেছে, হয়তো বা আরও 5 years লেটার তাকে আরেকটা জায়গাতে যাইতে হবে, কিন্তু প্রোগ্রামিংয়ে কিছু প্রিন্সিপাল আছে যেটা সেই জিনিসটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। যেমন ফর এক্সাম্পল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, ভেরিয়েবল কি, এগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু সেম ডেফিনেশন করে। সো সে যদি এই জিনিসগুলো ভালোভাবে জানে তাহলে কিন্তু তাকে আর মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা কিন্তু সুইচ করা কিন্তু খুব বেশি সময় লাগবে না। একটা প্রোগ্রামার একটা ল্যাঙ্গুয়েজের কয়েক ঘন্টা বা কয়েকদিন দেখলেই কিন্তু অন্য একটা ল্যাঙ্গুয়েজ সে শিখে ফেলতে পারতেছে। তো এখন ম্যাথ কোন কাজে আসে, যেমন আপনি ধরেন এই যে একটু আগে আমরা মেশিন লার্নিং নিয়ে কথা বললাম, মেশিন লার্নিংয়ে আসে যে আমরা ডাটাকে ট্রেন করাই, রাইট। সো ওই ট্রেনটা যে ম্যাথের উপরে করে, সেটা হচ্ছে ধরেন ক্যালকুলাসের। সো এখন ক্যালকুলাসের ওই জিনিসটা কীভাবে কাজ করে সে যদি এইটা বুঝে, তখন কিন্তু তার জন্য ওই কীভাবে ট্রেন করাইতে হয় মডেল, এই জিনিসটা সে বুঝবে ফুললি। ওটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি ম্যাথের যার উপরে ফান্ডামেন্টাল অনেক বেশি স্ট্রং থাকবে, সে আমার আপকামিং যেটাই শিখতে চায় ওইটাতে তার সাথে ভালো একটা রেজাল্ট করতে যেমন ম্যাথটা যদি সে জানে, দ্যাটস মিন যে কোনো ল্যাঙ্গুয়েজটাই হোক না কেন, আজকে ওইভাবে তৈরি হইতেছে, কালকে ওইভাবে, সে কিন্তু জানে কীভাবে এটা কাজ করতেছে, রাইট। সো যেমন আমি ধরেন যোগ বিয়োগ, আমরা জানি যোগ কীভাবে করতে বিয়োগ করতে হবে, কোন ল্যাঙ্গুয়েজ আমরা করতেছি ডাজন্ট ম্যাটার, রাইট। সো এটা কাইন্ড অফ লাইক দ্যাট। সো যদি বলি যে আপনার আইটি ফিল্ডে জব করার জন্য বা আইটি ফিল্ডে ইন্টারভিউর জন্য খুব সিম্পল ওয়েতে যে কীভাবে অ্যাকচুয়ালি প্রিপারেশন নেওয়া উচিত তার ইন্টারভিউর জন্য? ওকে, সো এটা ডিপেন্ড করে আসলে কোন পজিশনের জন্য সে ইন্টারভিউ দিবে। যেমন ডেভেলপারদের জন্য যদি হয়, ডেফিনেটলি তাকে প্রথম হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রামিংয়ের যে বেসিক যে জিনিসগুলো, যেমন ফান্ডামেন্টাল জিনিসগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হবে। ফর এক্সাম্পল যেটা আমরা একটু আগে বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা এই ধরনের অনেকগুলো টপিক আছে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই, এগুলো তাকে জানতে হবে। দেন কোডিং, প্রত্যেকটা ইন্টারভিউতে কিন্তু কোডিং চ্যালেঞ্জ হয়। যেমন ফার্স্ট রাউন্ডটা যদি হয় যে টেকনিক্যাল রাউন্ড হয়, বা ফার্স্ট রাউন্ডটা যদি ধরেন ম্যানেজারের জাস্ট বেসিক ইন্ট্রো এ ধরনের হয়, যেমন একটা ডেভেলপমেন্টের জন্য যারা ডেভেলপারকে হায়ার করে কোম্পানি, কয়েকটা লেয়ারে কিন্তু ইন্টারভিউ হয়, কোনো সময় দেখা যায় 3-4টা ইন্টারভিউ হয়, আবার কখনো 2টা হয়। তো একটা নন টেকনিক্যাল, যেখানে ম্যানেজার বিহেভিয়ার প্রশ্নগুলো করবে, আর আরটা হবে তোমার টেকনিক্যাল। সো ওই টেকনিক্যাল অনেক সময় আছে যে বিভিন্ন প্রশ্ন তারা করবে, প্লাস প্রোগ্রামিংয়ের কিছু চ্যালেঞ্জ দিবে যেগুলোকে সলভ করতে হবে। তো এটার জন্য সবচেয়ে বেটার হচ্ছে লেটকুড বা এই ধরনের অনেক অনলাইনে অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখানে যাওয়ার পরে ওইটার প্রোগ্রামিংটাকে প্র্যাকটিস করা যায় আর কি। সো ইউএসএতে একটা গুড একটা অপরচুনিটি আছে কম্পেয়ার টু, আমি মনে করি যে বাংলাদেশ, যেটা হচ্ছে রিমোট জব করার। সো মানে উইচ ওয়ান ডু ইউ প্রেফার, রিমোট ওয়ার্ক অর অন সাইট? ওকে, সো রিমোট জবটা আসলে খুব অ্যাভেলেবল ছিল না আগে, কোভিডের আগে, কোভিডের পর থেকেই শুরু। আবার এখন এই মুহূর্তে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিগুলো ফুল রিমোট জবটাকে তুলে ফেলতেছে, এবং তারা মোর লাইক হাইব্রিডটাকেই হয়তো দেখা গেলো 2 দিন ঘর থেকে ওয়ার্ক। সো আমার পার্সোনালি আমার পছন্দ অ্যাকচুয়ালি, যেহেতু আমার আর এখন ওই লেভেলের কোনো প্রবলেম হয় না, সো আমার কাছে রিমোট জবটাই ভালো লাগে। আবার সবচেয়ে বেশি ভালো লাগে আসলে হাইব্রিড, মাঝে মাঝে অফিসে যাওয়া যায়, কলিগদের সাথে কথা বলা যায়, অনেক কিছু জানা যায়, বোঝা যায়, রাইট, শেয়ার করা যায়। বাট আমি মনে করি যারা নতুন তাদের জন্য আমি মনে করি অফিসটাই যাওয়া বেটার। অফিসের কালচার, হ্যাঁ, অফিসের কালচার, বিভিন্ন প্রবলেম সলভিং ওয়ে, যে কীভাবে অন্য ডেভেলপাররা কথা বলতেছে, মিটিংয়ে কথা বলতেছে, বা তারা কীভাবে প্রবলেম সলভ করতেছে, কীভাবে কথা বলতেছে, দেন নেটওয়ার্কটা বিল্ড হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে, বিকজ এই মুহূর্তে জবের মার্কেট অত বেশি ভালো না। সো এই জায়গাতে যে জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করে সেটা হচ্ছে নেটওয়ার্কিং। যেমন একটা সময় ছিল, যেমন 2021-22-এর দিকে, যে প্রচুর হায়ারিং হইতেছিল, এবং আরও আগে যারা আমি আমার সিনিয়রদের কাছে শুনছি যে একটা সময় দেখা গেছে যে ইন্টারভিউতে বেসিক প্রশ্ন করতো, লাইক SDLC, এবং এই জিনিসটা বলতে পারলেই মোটামুটি তারা হায়ার করে ফেলতো। কিন্তু এখন এমন একটা জায়গাতে চলে আসছে যে যারা ধরেন একটা পজিশনের জন্য
1500 মানুষ অ্যাপ্লিকেশন করতেছে। তো এই এত লোকের কাছ থেকে কীভাবে তারা শর্টলিস্টেড করবে কিছু রেজুমিকে? এগুলো কিন্তু এআই ইউজ করে, বিভিন্ন ধরনের এজেন্সি বা ভেন্ডর কোম্পানি দ্বারা শর্টলিস্টেড করে রেজুমি পাঠায় ক্লায়েন্টকে। সো আমি যেহেতু আমার কোম্পানিতে আমি ইন্টারভিউ নিতাম আমাদের টিমের কাউকে হ্যাড করলে, তো অনেক সময় দেখা যেত আমার ম্যানেজার আমাকে রেজুমি পাঠায় বলতো যে এই রেজুমি থেকে আমরা মানে 2জন বা 3জনকে আমরা সিলেক্ট করবো ইন্টারভিউর জন্য। সো এগুলা আমি শর্টলিস্টেড করতাম আর কি, যে চুজ করতাম ওকে ওদেরকে আমরা ইন্টারভিউ নেব। সো এই যে নেটওয়ার্কিং কোন জায়গাতে হেল্প করে কাজ পাইতে, সেটা হচ্ছে যে কখনো যদি দেখা যায় যে আপনার একটা কলিগ আর একটা কোম্পানিতে চলে গেছে, তো তার কোম্পানিতে লোক লাগবে, তখন দেখা যাবে সে আপনাকে রেফার করবে। আর এই জিনিসটা খুব কাজে হয়। যেমন আমি একটা লোককে হায়ার করব বাইর থেকে, এবং ওয়েদার সে যে রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে আসতেছে বা রিয়েল যারা আসতেছে আমি কিন্তু এটা জানি না, বা হয়তো পারে সে খুব ভালো ডেভেলপার, ভালো ইঞ্জিনিয়ার, বাট কাজে আসার পরে হয়তো দেখা যাবে তার ওয়ার্কিং স্টাইল বা তার বিহেভিয়ারটা আমাদের কাছে ভালো লাগতেছে না। তো আমরা যখন কোনো রেফারেন্স পাই যে না ওই লোকটাকে আমি চিনি, ও ভালো কাজ করতেছিল, তখন এটা বরং সবাই প্রায়োরিটি দেয় যে ওকে হায়ার করার জন্য। সো এই জিনিসটা নেটওয়ার্কটা তৈরি হবে অফিসে গেলে। সো প্রথম দিকে আমি মনে করি যাওয়া উচিত, এবং এটা বেটার যে অফিসে গিয়ে জব করা। সো যারা ইউএসএতে বর্তমানে আছে, যারা ধরুন হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করছে বা যারা মাস্টার্স করছে, সো তাদের অ্যাকচুয়ালি রোড ম্যাপটা কী হওয়া উচিত যদি তার আইটি ফিল্ডে থাকে? ওকে, সো ফার্স্ট থিঙ্ক হবে যে যারা ধরেন জব খুঁজতেছে, রাইট, ডেফিনেটলি যে জবের জন্য সার্চ করা। মার্কেট বিশেষ করে স্টুডেন্টের জন্য এখন খুব বেশি ভালো না। ম্যাক্সিমাম কোম্পানি চাইতেছে যারা লাইক ভিসা ইন্ডিপেন্ডেন্ট হবে, আই মিন গ্রিন কার্ড বা সিটিজেন হবে, তো তাদেরকে লাইক কোনো ধরনের স্পন্সর করতে হবে না, রাইট। সো এটারও বিভিন্ন ভ্যালিড রিজন আছে, রাইট। যেমন একটা কোম্পানি আপনাকে 6 মাসের জন্য হায়ার করলো কন্ট্রাক্টর হিসাবে, এখন 6 মাস ট্রেন করার পরে সে চাইতেছে আপনাকে হায়ার করতে, কিন্তু তার অত পলিসি নাই যে সে স্পন্সর করবে, বা ওই ধরনের পেরাতে তারা যাইতে চায় না। তখন কিন্তু সে ওই লোকটাকে মানে ট্রেন করার পরে হায়ার করতে পারতেছে না। সো যেহেতু মার্কেটে অনেক লোক আছে এই মুহূর্তে, তো তারা চাইতেছে যে যারা গ্রিন কার্ড হোল্ডার বা সিটিজেন তাদেরকে যদি হায়ার করে, তখন তাদের ওই পেইনটা তার নিতে হবে না, তার ওই লোকটাকে তখন যার প্রয়োজন তখন সে কনভার্ট করতে পারবে এফটি হিসাবে। সো এর জন্য যেটা করতে হবে, প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করতে হবে। এবং আই থিঙ্ক অ্যানাদার রিজন মেবি তারা যদি মানে কিছু ধরনের হোমওয়ার্ক করেন যে এই কোম্পানি স্টুডেন্টদেরকে হায়ার করে, এবং আমি মনে করি এই মুহূর্তে যে জবই হোক স্যালারির দিকে ফোকাস না করে বরং জবে ঢোকা উচিত, এবং এক্সপিরিয়েন্স গেইন হবে, দেন আস্তে আস্তে আরও অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করা যাবে বা মুভ করা যাবে যখন মার্কেট বেটার হবে বা ভালো লাইক অপরচুনিটি আসবে। আমি একটা জিনিস, এটা নট অনলি আমি বলবো যে আইটি ইন্ডাস্ট্রি, মানে আপনি যেই ইন্ডাস্ট্রিতে আপনি জব করেন না কেন, সো অলওয়েজ নিজেকে আপডেট রাখতে হয়, তাই না? সো হাউ ডু ইউ কিপ লার্নিং? ওকে, সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য, বিকজ অন্য অন্য ক্ষেত্রে যেমন আপনি লয়ার বা অ্যাকাউন্টেন্ট ওদের অনেক স্টাডি করতে হবে, রাইট, বাট আইটি হচ্ছে এমন একটা সাবজেক্ট যে এই আজকের যেটা হট টপিক বা টেকনোলজি, কালকে দেখবেন এটা শেষ। আমরা এই জিনিসগুলো দেখি যে খুব শীঘ্রই মানে কুইকলি একটা টেকনোলজি আসে এবং খুব কুইকলি এটা পুরাতন হয়ে যায়। সো এই ক্ষেত্রে সবসময় নিজেকে আপডেট রাখতে হবে, নতুন টেকনোলজিকে শেখা, দেন কাজের বাইরেও নতুন টেকনোলজি যখন শিখবে সে তখন নিজে কিন্তু কিছু বিল্ড করবে। এবং যদি কেউ এই জিনিসটা না করতে পারে তখন দেখা যাবে যে সে মানে কাইন্ড অফ লাইক সিটকে পড়বে তার থেকে। সো এটা খুব বেশি আইটিতে যে এটাকে লার্ন করতেই হবে একটার পর একটা। আর এটা কাজও হয়, যখন আপনি কোনো একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন তখন দেখবেন আপনি যে কোম্পানি কিছুদিন পর নতুন টুলস ইন্ট্রোডিউস করতেছে। একটা টুলস হয়তো নতুন আসছে, তো ওইটাকে তারা হেল্প করবে, তো ওই দিকেও অনেক কিছু শেখা যায়। আবার মার্কেটে কি যাইতেছে, তো এর জন্য দেখা যায় কি যারা প্রফেশনালি কাজ করে তারা দেখা যায় যে প্রত্যেক ফ্রাইডেতে কিছু সময় এক্সপেন্ড করে তারা বাইরের ওয়ার্ল্ড সম্পর্কে আর কি, যে কোন টুলস আসতেছে মার্কেটে বা ওইটা কি আসলে কীভাবে কাজ করে এই জিনিসগুলো। সো ইন ইউর অপিনিয়ন, হুইচ ডু ইউ থিঙ্ক ইজ মোর ইম্পর্টেন্ট, ট্যালেন্ট অর প্র্যাকটিস? বহুত ট্যালেন্ট তো ডেফিনেটলি প্রয়োজন,
যেমন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যখন কেউ হায়ার হবে তখন তাকে মানে হাইলি পেইড পজিশন এটা, রাইট? সো এটা কোম্পানি যদি দেয় এবং কেউ যদি শুধু লাইক স্কিল কাজ করতে পারে বাট তার কোনো ওই লেভেলের কোনো ট্যালেন্ট নাই যে একটা প্রবলেম কীভাবে সলভ করতে হয় বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের এবিলিটি না থাকে, তাহলে তো ডেফিনেটলি হবে না। তো আমি মনে করি দুইটাই ইম্পর্ট্যান্ট, এবং ডেফিনেটলি ট্যালেন্ট না থাকলে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে না। সো লাইফে তো অনেক বেশি আমি বলে যে একটা ফ্লাকচুয়েশন থাকে, তাই না? অনেক বেশি আমরা অনেক বেশি ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনে থাকি, এবং ইভেন আমরা অনেক বেশি চেয়ারফুল থাকি লাইফে। সো আপনার কাছে মানে হোয়াট মোটিভেটস ইউ? সো লাইফ It can be any Okay, so- reading book or listening any motivational speech. আমি যেটা করি দুইটাই করি আসলে। আমার কাছে মোটিভেশনাল বিভিন্ন লাইক ভিডিও যেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে সেভ করে রাখি বা ইউটিউবে আমি দেখি, এবং আমার এন্টারটেনমেন্টের যে জিনিসগুলো সেটা হচ্ছে কাইন্ড অফ লাইক ইনফোটেনমেন্ট। সো আমি চেষ্টা করি লাইক মুভি টুভি এগুলো খুব কম দেখা হয় আমার অনেস্টলি। মাঝে মধ্যে হয়তো বা কেউ রিকমেন্ড করলে আমি এগুলো দেখি। আদারওয়াইজ যেটা দেখি সেটা হচ্ছে জাস্ট বিভিন্ন ধরনের ডকুমেন্টারি বা কোনো ভিডিও যেটা আইটি নিয়ে বা টেকনোলজি এই ধরনের জিনিস নিয়ে। বইও পড়া হয়, বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড বুক, সেলফ মোটিভেশনাল যে এগুলো আর কি। তারপরে যেটা আমাকে সবচেয়ে বেশি মোটিভেশন করে আর কি, যে আমি মনে করি যে মানে লাইফে অনেক সময় আসে না যে মানুষ বলে যে আমার এটা হয় নাই, ওইটা হয় নাই, এবং এটা করে করে দেখা যায় একটা সময় চলে যায় এবং তখন সময় ভাবে যে না আমার আগের দিনগুলো বেটার ছিল। ফর এক্সাম্পল যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমাদের একটা সময় ছিল, রাইট? তখন আমরা হয়তো বা অনেক কিছু করতে পারি না বিভিন্ন কনস্ট্যান্টের কারণে, বাট এখন আসার পরে আবার বলি যে না আমাদের আগের সময়গুলো ভালো ছিল। সো এর জন্য আমি যেটাকে সবসময় বেশি নিজেকে মোটিভেট করি যেটা হচ্ছে ওকে যে জায়গাতে আসি এই জায়গাটাতেই তাইকে আমি এনজয় করতে চাই। যে ওইটা হয় নাই, ওইটা হইলে কী হইতো, না হইলে কী হইতো, এটা নিয়ে উদাই চিন্তা না কইরা বরং প্রত্যেকটা ডেতেই বলি আমি যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমি এটা দেখছি অনেক সময় যে দেখা গেল That means forget the past, focus on future. এক্স্যাক্টলি, অ্যান্ড কী আছে কী না এটা নাই, মানে প্রত্যেকটা যা আছে এটাই বেটার। বিকজ আমি অনেক সময় দেখছি যে আমি আল্লাহকে বলি যে না আমার ওই জিনিসটা না হইলে তো বেটার হইতো, পরে দেখা যায় যেটা আছে এটা চলে যায়। তো এর জন্য আমি মনে করি যে যা আছে আলহামদুলিল্লাহ, মানে ওইটা এটা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও আছে শাহরুখ খানের। সো এই জিনিসটা আমি সবসময় সেভ করে রাখি, মানে সেভ আছে আমার সোশ্যাল মিডিয়াতে, এবং আমার যখনই ভালো লাগে আমি এটা দেখি, এবং আমি দেখি আমার মনটা মানে মোটামুটি ভালোই প্রফুল্ল হয়ে যায় যে ওকে জাস্ট ফরগেট এভরিথিং, এনজয় ইউর লাইফ। সো আপনি ওকে, সো আপনি আজকে ইউএসএতে মোর দ্যান 12 ইয়ার্স, রাইট? মোর দ্যান 12 ইয়ার্স, ইভেন ভালো একটা পজিশনে জব করতেছেন। আমি বলবো যে অ্যাপার্ট ফ্রম দিস ইউ আর আর্নিং লটস অফ মানি, ওকে? আলহামদুলিল্লাহ। সো লাইফে মানি ম্যানেজমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ? এটা রিয়েলি ইম্পর্ট্যান্ট। যেমন অনেকেই আপনি দেখবেন যে ভালো টাকা মেক করতেছে বাট স্টিল লাইক খুব বেশি তার ইকুইটি নাই, সেটা ওইভাবে সে বিল্ড করতে পারতেছে না, রাইট? ওকে, সো এই জায়গাতে আমি মনে করি মানি ম্যানেজমেন্ট ইম্পর্ট্যান্ট, এবং এটা নিয়ে কাজ করা উচিত, এটা নিয়ে শেখাও উচিত। এবং অনেকেই আছে যে এটা নিয়ে মানে খুব বেশি পড়াশোনা করে না বা জানতে চায় না, এবং সে মানে যে ট্রেডিশনাল যে মেথডগুলো আছে বা যে কমন সেন্স আছে এটাকে ইউজ করে। বাট আমি মনে করি এটা শেখার বিষয়, ডেফিনেটলি এটা নিয়ে অনেক ধরনের ভিডিও বা বুক এগুলো আছে, বাট আমাদের দেশে হয়তো বা ওই জিনিসটা এভাবে টিচ করানো হয় না কিন্তু, রাইট? আমরা যেমন অনেকেই আছে জাস্ট টাকা ইনকাম করবে এবং সে বলে দিবে যে জাস্ট আমি এটা বার্ন করব এবং কিছু টাকা সেভ করব, কিন্তু সেভ কত করা যায়? নিজের টাকা দিয়ে যদি নিজের টাকা আরও বেশ মানে ইনক্রিজ না করা যায় তাহলে কিন্তু ওই সেভিং থেকে খুব বেশি কিছু হয় না। এক্স্যাক্টলি, থ্রু সেভিং আমি অনেকেই জানি, ক্যান বি রিচ। এক্স্যাক্টলি, আমি অনেকেই দেখি যে সেভ করে ব্যাংকে ফেলা রেখা দিচ্ছে কিন্তু প্রত্যেক বছরই তো তার টাকার ভ্যালুগুলো কমতেছে, রাইট? সো এটাকে ইনভেস্ট করা খুবই ইম্পর্ট্যান্ট, এবং ওইটা দিয়ে টাকা ইয়ে করা, কারণ সো অ্যাট প্রেজেন্ট আপনার কাছে কি মনে হয় যে কোন সেক্টরে ইনভেস্ট করাটা ওয়াইজ ডিসিশন? ইফ সামওয়ান হ্যাভ ওকে, ইফ সামওয়ান হ্যাভ $5,000, আমি যেটা করতাম আর কি, যদি আমার কাছে ধরেন ফর এক্সাম্পল যে আমার কাছে 5,000 টাকা আছে এবং আমি কোথায় ইনভেস্ট করব, তাহলে আমি ইকুইটি বিল্ডের জন্য
মানে এটাকে ইনভেস্ট করতাম। অথবা আমার বাংলাদেশে প্রত্যেকে তো যারা এখানে ইমিগ্রেন্ট হয়ে আসছে বা বাংলাদেশি যারা আছে তারা কেউ না কেউ বাংলাদেশে হয়, আমি মনে করি বাংলাদেশেও ইনভেস্ট করা উচিত। ল্যান্ড কিনে রাখতে পারে, এটা সেটা এটা ভালো একটা মানে ইনভেস্টমেন্ট। হয়তোবা ওইভাবে এটা লাইক প্রফিট দিবে না, বাট ওইটা কখনো ভ্যালু তো কমবে না, রাইট? এবং আরেকটা জিনিসের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমি 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 এটাতে ইনভেস্ট করি হনেস্টলি বেশি। এর কারণ হচ্ছে যেমন আপনি যদি দেখেন যে বড় বড় টেক বিলিয়নিয়াররা ওরা কি করতেছে, ওরা কিছু জিনিস আছে তারা বলে, আবার কিছু জিনিস আছে করে, রাইট? তো আপনাকে মানে অনেক সময় আছে যেমন অনেক বিলিয়নারদেরকে আমরা যে অনেক ব্লাফ মারে, রাইট, এটা হয়ে যাবে ওইটা হয়ে যাবে, কিন্তু ওরা কিন্তু করে আরেকটা কাজ। তো আপনি দেখবেন এখন বিভিন্ন বিলিয়নিয়াররা কিন্তু জায়গা কিনতেছে, রাইট? এই যে এআই যেটা আমরা নিয়ে স্কেয়ার বা অনেকেই বলতেছে এআই অনেকগুলো জব নিয়ে যাবে, আবার এআই জব নিয়ে যাওয়ার পরে এটা মানুষ কোন জায়গায় কাজ করবে এটাও তারা বলে দিতেছে, রাইট? তো এর মানে কি তাকে কাজই করতে হবে। So, what do you think? Is there any possibility Bangladesh can be a global tech country in the future? হ্যাঁ, পসিবিলিটি ডেফিনেটলি আছে আমি যেটা মনে করি, বাট পসিবিলিটি দিয়ে তো হবে না, মানে কাজ করতে হবে। সো এটা যদি কাজ করো ডেফিনেটলি আমাদের কাছে যে সবচেয়ে বড় অ্যাসেট যেটা সেটা হচ্ছে আমাদের পপুলেশন, রাইট? দেন আপনি যদি দেখেন যে আমাদের ইয়াং পপুলেশন কিন্তু খুবই পার্সেন্টেজ কিন্তু খুবই হাই। সো এটা কিন্তু বিভিন্নভাবে কাজ করতে পারে, যেমন ওদেরকে যদি ভালোভাবে প্রপার ট্রেন করা হয়, ভালো এডুকেশন দেওয়া হয়, তারা দেশের ভিতরে কাজ করতে পারে এবং দেশের বাইরেও গেলে কিন্তু বিশাল একটা রেমিটেন্স আসবে। আপনি যদি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, দেশের বাইরে যায়, ইউরোপের অনেক দেশে কিন্তু ডাক্তার শর্টেজ, আমেরিকাতেও শর্টেজ, রাইট? এবং ইঞ্জিনিয়ার, তারপরে আপনি হেলথ কেয়ারের বিভিন্ন ধরনের, যেমন আমরা অথবা আইটি নিয়ে খুব বেশি লাইক কথা বলতেছি, কিন্তু হেলথ কেয়ারের যে জব আপনি দেখেন আমেরিকাতে আপনি ম্যাক্সিমাম ইয়েগুলোতে দেখবেন ফিলিপাইনের অনেক লোক আছে যারা এখানে এরা আসে এবং নার্স হিসাবে আসেন, রাইট? সো কেয়ার গিভার হিসাবে। তো এই ধরনের জায়গা তো ফোকাস করা যায়। আপনি ধরেন ইবি3 আছে, আপনি যত ইবি3 না আমাদের বাংলাদেশে যারা ইবি3 এখানে করেন আনস্কিল ইবি3টা ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন ধরনের লাইক ফুড ইন্ডাস্ট্রিতে বা এটা সেটাতে ফুলফিলমেন্ট সেন্টারে, রাইট? বাট নেপাল এবং ফিলিপাইন থেকে কিন্তু অনেক নার্স আসে এই ক্যাটাগরিতে। সো এটাও যদি ধরেন বাংলাদেশে কেউ চিন্তা করলো যে না আমরা ওখানে নার্স হিসেবে ট্রেন করাবো, ক্লিয়ার কমিউনিকেশনের জন্য ট্রেন করাবো, দেন বিভিন্ন কোম্পানির সাথে এখানে চুক্তি করে পাঠাবো নার্সিংয়ের জন্য, এটাও বিশাল একটা রেমিটেন্সের। সো এটা আপনার কাছে কখনো কি ফিল হয় না যে আমাদের দেশ, পাশের দেশ ইন্ডিয়া ইজ আওয়ার নেইবার কান্ট্রি, রাইট? সো ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট গ্লোবালি কম্পিট করতেছে, আমি বলবো যে কম্পিট বলবো না, আমি বলবো যে ডমিনেট করতেছে, দ্যাট উড বি পারফেক্ট ওয়ার্ড ফর ইন্ডিয়া। সো ডমিনেট করতেছে অ্যাট আইটি সেক্টরে। সো আপনার কাছে এটা কখনো ফিল হয় না যে আমরা বাংলাদেশে একজন পাশে থেকে ইন্ডিয়ান নেইবার কান্ট্রি, বাট আমরাও তার সমপরিমাণ না হোক, মানে কিছুটা হচ্ছে আপনার আইটিতে আমরা ইমপ্রুভমেন্ট বা অ্যাডভান্সমেন্টটা নিয়ে আসতে পারি নাই? এটা করা উচিত ছিল, ডেফিনেটলি এটা করা উচিত ছিল, বাট এটা হয় নাই। বিকজ আমি মনে করি এটার জন্য লাইক আমাদের পলিটিশিয়ানরাই সবচেয়ে বেশি জবাবদিহিতা করতে হবে আর কি, যে ডেফিনেটলি চাইলেই হয়তো বা দেখা গেলো আমাদের এডুকেশন সিস্টেমটাকে আরও ডেভেলপ করা যেতে পারতো, তারপরে আমাদের দেশেও হয়তো বা ভালো ভালো কোম্পানিকে নেওয়া যেত। কারণ আমাদের দেশে তো সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে আছে যে সিলিকন ভ্যালি নামে একটা সিরিজ আছে, ওই সিরিজে একটা প্রসঙ্গে আমি দেখছিলাম যে তারা কিছু কাজ করে আনতো চায়না থেকে চলে গেলো ইন্ডিয়াতে বা এ ধরনের। তখন একজন বলতেছিল, একটা কোম্পানির সিইও আর কি ওই সিরিজে, যে একজন সাজেস্ট করতেছিল ওটা অ্যাবাউট বাংলাদেশ। সে বলতেছিল না বাংলাদেশে যাওয়া যাবে না, ওখানে বিভিন্ন ধরনের স্ট্রাইক প্লাস ও যেটা মেনশন করছিল সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের শ্রমিক ইউনিয়ন যেটা বিভিন্ন ধরনের প্রবলেম হয় না, কিছুদিন পর আমরা গার্মেন্টসে দেখি এই প্রবলেম সেই প্রবলেম। সো এই যে প্রবলেমগুলো হয় এটা কিন্তু কাইন্ড অফ লাইক অনেক সময় আছে ইনভেস্টরের জন্য কনসার্নিং। ইভেন আমি একটা জিনিস নোটিস করলাম, মানে এখানকার আমেরিকানরা, নট অনলি আমি বলবো যে আমেরিকানদেরকে নিয়েই মানে কম্পেয়ার করি, আমেরিকানরা অনেক বেশি ট্রান্সপারেন্ট এবং ওরা সিম্পল একটা রুটকে অনেক বেশি চুজ করে। মানে ও চিন্তা করে যে আমি 2 টাকা ইনভেস্ট করবো, এখানে আমার সেফটি এবং সিকিউরিটি দুইটাই আমার থাকতে হবে।
মানে Exactly. তোমার সাথে আমার আর্গুইং করতে হবে, আমার তোমার পার্সপেক্টিভ দেখতে হবে, তোমার এনভায়রনমেন্ট দেখতে হবে। আই ওয়ন্ট কনসার্ন এনিথিং, আমি তোমার টাকা ইনভেস্ট করবো, দেন আমি হচ্ছে তোমার প্রফিট নিয়ে আসবো। এক্স্যাক্টলি। সো এটা এই যে একটু আগে আমরা যেটা বলছিলাম প্রোডাকশন কলের ব্যাপারে, যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যেটা আমেরিকান কোম্পানির, এবং 24/7 লাইক অপারেশনের লোক থাকতে হয় যে মনিটর করার জন্য এবং ট্রাবল শুটিং করার জন্য। তো আপনি চিন্তা করে দেখেন, ইন্ডিয়ার থেকে অনেকেই এই কাজটা করে, ইন্ডিয়ার বিভিন্ন কোম্পানি কাজগুলো নিয়ে যায় এবং 24 আওয়ার্স তারা এই সাপোর্টটা দেয় ইয়ারলি বেসে, যে আমরা এই বছরের জন্য আমরা এতটা হাত দিয়ে এটা সার্ভিসটা দিব। সো এখানে দেখা যায় তারা, আমি দেখছি যে এমনও অ্যাপ্লিকেশনের জন্য যে 20 জনের কাজ করতেছে ইন্ডিয়া থেকে। তারা হয়তো 3টা শিফটে কাজ করতেছে, যেহেতু 8 ঘন্টা করে 24 ঘন্টার কাজ। তো এখন আপনি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এটা চিন্তা করেন যে কোনো একটা কোম্পানি বাংলাদেশে গেল এবং তারা বললো যে আমাদের প্রোডাকশন সাপোর্টটা আমরা নিব বাংলাদেশ থেকে, একটা কোম্পানি থেকে। এখন দেখা গেল যে রাতে, এদেশের রাতে এখানকার লাইক অনশোরের ইঞ্জিনিয়াররা ঘুমিয়ে গেল, এবং যারা বাংলাদেশ থেকে ওইটাকে সাপোর্ট দেওয়ার কথা ছিল, কোনো কারণে স্ট্রাইক হইলো, বাংলাদেশে হরতাল হইলো, অথবা ইলেকট্রিসিটি চলে গেলো, এখন তার অ্যাপ্লিকেশনটাকে এখানে কে ইয়ে করবে? সো আমি আজকে এত বছর ধরে কাজ করি ইন্ডিয়ান অফশোরের সাথে, কখনোই আমি এটা শুনি নাই যে ইলেকট্রিসিটি চলে গেছে, বা আমি কখনো শুনি নাই যে আমি জয়েন করতে পারতেছি না, আমাদের ইন্টারনেট নাই, বা আমাদের এই প্রবলেম হইতেছে এই জায়গাতে, আমি যাইতে পারতেছি না। আমি কখনোই এগুলো শুনি নাই। এবং একবার আমি শুনছিলাম রিসেন্টলি, যেটা হচ্ছে যে আপনার মনে হয় যে হুতিরা যখন ওই যে কেবল লাইনটা সাগরে কেটে ফেলছিল, তখন প্রবলেম, এটা তো তাদের প্রবলেম না, এটা গ্লোবাল একটা প্রবলেম তৈরি হয়েছিল কিছু সময়ের জন্য। সো রিসেন্টলি একটা নিউজ আপনিও প্রবলি দেখছেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি একজন রবিন খুদা, যে $30 বিলিয়ন ইনভেস্ট করছে হচ্ছে যে ইন্ডিয়া ডেটা সেন্টারের জন্য। এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে, সো আমাদের বাংলাদেশে ইনভেস্ট না করে সে ইন্ডিয়াতে ইনভেস্ট করতেছে, মানে ইজ ইট কনসার্নিং? ডেফিনেটলি, বাট আপনি যদি ধরেন উনার পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, বা আপনি যদি উনার জায়গাতে হইতেন, তাহলে আপনি কি করতেন? আপনি যখন $1 বিলিয়ন ইনভেস্ট করবেন, এবং এই যে একটু আগে যে আপনাকে এক্সাম্পলটা দিলাম, আপনি কি এই ধরনের জায়গাতে ইনভেস্ট করতেন? চিন্তা করে দেখেন যে আপনি একটা কোম্পানি চালিয়ে দিয়েছেন আমেরিকা থেকে, এবং ওই কোম্পানির ফর এক্সাম্পল আপনি হয়তো বা একটা প্রজেক্ট নিলেন আমেরিকার কোনো কোম্পানি থেকে, যে একটা সফটওয়্যার বিল্ড করে দিবেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনি দেখলেন যে আপনার বাংলাদেশের টিম জয়েন করতে পারতেছে না, বিকজ তাদের ইন্টারনেট নাই, ইন্টারনেট কেবল নাই, অথবা তাদের দেশে হরতাল চলতেছে, তারা অফিসে যাইতে পারতেছে না। সো আমি যদি বলি যে আপনাকে, যে ইউ হ্যাভ টু চেঞ্জ আওয়ার এডুকেশন সিস্টেম, ওকে, অথবা আমি যদি বলি যে নট চেঞ্জ এডুকেশন সিস্টেম, আমি যদি এটা বলি, যেহেতু আপনি একজন আইটি ফিল্ডের পারসন, যে আইটি ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে ডেভেলপ করার জন্য ইউ ক্যান টেল মি 3 ফান্ডামেন্টাল থিংস দ্যাট উই নিড টু ফোকাস অন। ওকে, সো আই থিঙ্ক ফুল আইটি ইন্ডাস্ট্রিটাকে যদি আপনাকে ইমপ্রুভ করতো, তাহলে কিন্তু যে নট অনলি যে আপনি এডুকেশন সিস্টেমটাকে ডেভেলপ করলেই সব কিছু হয়ে যাবে, যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, যে বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি, এটা থাকতে হবে। সো প্রথম হচ্ছে যেটা, এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, যেখানে ইনস্টেড অফ লার্নিং লাইক মেমোরাইজিং, আমার মনে হয় মোর ফোকাস দিতে হবে প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলোতে, যে প্রজেক্ট বেস, যেখানে তারা লার্ন করতে পারে। এবং ডেফিনেটলি ভালো টিচার ইনস্ট্রাক্টর আনতে হবে প্রথম থেকেই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে পলিটিক্যাল যে বিভিন্ন প্রবলেম আমরা দেখি, এবং যে হরতাল যে জিনিসটা আমরা দেখি, যেটা প্রত্যেক গভর্নমেন্টের আমলেই কিন্তু এটা হয়। সো এই জিনিসটা বন্ধ করতে হবে আমাদেরকে, অথবা পলিটিশিয়ানদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনারা যে হরতাল দিচ্ছেন, এবং আপনি দেখেন পলিটিশিয়ানরা যখন হরতাল ডাকেন, কারা যাচ্ছে? সাধারণ জনগণ, আমরা তো যাচ্ছি না। সো এই জিনিসটা যদি আমাদের দেশটাকে উন্নত করতে গেলে, এটা কিন্তু নট যে পলিটিশিয়ানদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে, বা তারাই সব রেসপন্সিবিলিটি নিবে, পাবলিকরা নিবে না, শুধু পলিটিশিয়ানদের দোষ দিবে। এটা কাইন্ড অফ লাইক কালেকটিভ এফোর্ট, সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে, ইভেন সমাজের সব স্তরের মানুষদেরকে। সো পলিটিশিয়ানদেরকে যদি বলি যে না হরতাল করো না, এর মানে এটা না তারা বন্ধ করে দিবে, বরং পাবলিকের উচিত না যাওয়া, তখন তো তারা অটোমেটিকলি বন্ধ করে দেবে, যখন এটা সাকসেসফুল হবে না। সো হ্যাঁ, অনেকগুলো সেক্টরে কাজ করতে হবে টোটাল ইমপ্রুভমেন্টের জন্য।
সো বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, ইভেন ইন্ডিয়ার যে এডুকেশন সিস্টেম, আমি মনে করি যে ইন্ডিয়া অনেক বেশি ফোকাস, অ্যান্ড ইন্ডিয়া হচ্ছে গ্লোবালি যেটা অনেক বেশি আমি বলবো যে ডিমান্ডিং, ওইটার দিকে ফোকাস করতেছে। তা বাংলাদেশের যে আমার এখনও মনে আছে, আমার কাছে মনে হয় যে এখনও আমরা সেই ওল্ড ট্রেডিশন নিয়ে চলতেছি। যেমন আমার কাছে খুবই বেশি সারপ্রাইজিং লাগে যেটা, সেটা হচ্ছে যে পদ্মা সেতুর কয়টা পিলার আছে, তারপর হচ্ছে রবীন্দ্রনাথের জন্ম, কবি নজরুলের জন্ম, তাই না? সো এগুলো হচ্ছে আমি মনে করি যে রিয়েলি রিডিকিউলাস এডুকেশন সিস্টেম। হ্যাঁ, এটা থেকে ডেফিনেটলি বের হয়ে আসতে হবে। হ্যাঁ, সো এখন আপনার কাছে এটা কখনো ফিল হয় যে আমরা ইন্ডিয়ার মতন এডুকেশন সিস্টেম কখনো বিল্ড আপ করতে পারবো কিনা অ্যাটলিস্ট? চাইলে তো পারা যায়। এখন এই মুহূর্তে আমরা যদি এইগুলাতে ফোকাস না করে যদি ফোকাস দেই যে কিভাবে নকল ধরতে হবে, তখন তো আর হবে না, রাইট? এক্স্যাক্টলি, নকল না ধরার থেকে নকল কিভাবে পোলাপান কেন করবে, এটাই হচ্ছে যে ফোকাস করা উচিত। প্রয়োজনে বুক ওপেন করে দেন, ওপেন বুক এক্সাম করে দেন। তাকে আপনি তুতা পাপির মতো যদি জিজ্ঞেস করেন এটা কি ওইটা কি, প্রশ্নতে বইতে সে পাবে, রাইট? বরং যেটা শিখতেছে ওইটা দিয়ে কিছু বানানোর জন্য বলেন, প্রজেক্ট ওয়াইজ কিছু করার চেষ্টা করেন, রাইট? এটা ইউজ কেস দেন। যে যেমন আমরা এখানকার বইতে কি পড়ি, যে কখনো দেখা যায় যে সে আপনাকে বলবে যে ওকে থিঙ্ক লাইক দ্যাট ইউ আর এ ক্লাউড ইঞ্জিনিয়ার। এখন তুমি যদি এই ধরনের অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করতে হয়, রান করতে হয়, কী কী করবা, আমাকে শিখাইছে আগে, দেন এখন আমি বলতেছি যে এটা এভাবে এভাবে করবো, রাইট? সো আমাকে যদি প্রশ্ন করা হয় যে ইন্টারনেট কি, সফটওয়্যার কি, মেশিন লার্নিং ইন্টারনেট আবিষ্কার করছে কি, কে আবিষ্কার করছে, কত সাল আবিষ্কার করছে, তখন বাংলাদেশে তো আমাকে কবে মুখস্থ আসছে? করতেই হবে, বাট বই Right. দেখতেই হবে, রাইট? সো এই ধরনের সিস্টেম থেকে বের হয়ে আসা উচিত। আর ডেফিনেটলি সম্ভব। এই মুহূর্তে ধরেন অনেক কিছু র্যাপিডলি চেঞ্জ হয়, এবং আপনি অনেক আগের কথা বলেন, কোনো কিছু করতে গেলেও কিন্তু অনেক ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যায় লাগতো, রাইট? বিভিন্ন জায়গা থেকে আনতে হইতো এটা সেটা, বাট এখন কিন্তু সব কিছু খুবই ফাস্ট। আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটা জিনিস দেখলাম যে ইন্ডিয়ানরা, স্পেশালি ইন্ডিয়ানরা কোনো না কোনোভাবে না তাদের দেশের সাথে কানেক্টেড। মানে এখানে যত ভালো জবই করুক না কেন, কোনো না কোনোভাবে কানেক্টেড। বাট বাংলাদেশের হচ্ছে যে মানুষজন অতটা বেশি কানেকশন ক্রিয়েট করতে পারে না। ওরা বেশি কানেক্টেড হচ্ছে যে দেখা যায় যে অনেক আইটি কোম্পানি ওই জায়গায় আছে, হয়তো বা ওর রিলেটিভস বা কেউ হচ্ছে একটা আইটি কোম্পানির ওনার বা লাইক দ্যাট, এরকম হচ্ছে ওরা এইভাবে কানেক্টেড হয়। সো আমরা যেহেতু আমাদের এখানে কোনো আইটির হাব নাই, ইভেন হওয়ার পসিবিলিটিও আমার মনে হয় না যে আছে ইন ফিউচার। আই ডোন্ট নো, হতেও পারে, বাট এখন তো ওইভাবে নাই। বাট আমাদের যে পপুলেশন আছে, এই পপুলেশনকে আমরা কতটুকু ইউটিলাইজ করতে পারবো ইন ফিউচারে? ওকে, সো ডেফিনেটলি যদি করতে পারি তাহলে তো বেটার, এবং খুবই বেটার। কারণ আমাদের কাছে রিয়েলি ট্যালেন্ট স্টুডেন্ট আছে, ট্যালেন্ট লোক আছে, যাদেরকে আমরা একটু ট্রেন করলেই হয়। যেমন এই যেটা একটু আগে আমরা বলতেছিলাম যে ইন্ডিয়ানরা এখানে আসার পরে অনেক ধরনের অপরচুনিটি পায়, আবার তারা মানে ভালো করতেছে। এর ডেফিনেটলি একটা জিনিস আছে যে তারা তাদের ক্ষেত্রে থেকে কাজ করতেছে, রাইট? অন্য একটা জিনিস হচ্ছে যেমন একটা স্টুডেন্ট যখন বের হয়েই বা ইন্টার্ন করার জন্য ভালো একটা কোম্পানিতে কাজ করতেছে, যেমন টেক সিস্টেম তাদেরকে হায়ার করলো, টিসিএস তাদেরকে হায়ার করলো, বা আরও অনেক কোম্পানি আছে যাদেরকে হায়ার করলো যে ইন্টার্ন হিসাবে, তারা এসে কাজ করতেছে কোথায়? আমেরিকার মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ফরচুন 500 কোম্পানির একটাতে। সো এই স্টুডেন্টটা কী শিখা গেল? এমন কিছু শিখা গেল যেটা আসলে বাংলাদেশি স্টুডেন্টরা শেখার সুযোগ পাচ্ছে না, রাইট? সো এর জন্য তারা লাকি যে তারা এই জিনিসটা সুযোগ পাইতেছে, এবং এই এক্সপিরিয়েন্স গেইন করে তারা বাইরে আইসো তারা ওইভাবে কাজ করতেছে। যেমন একটা ইন্ডিয়ান স্টুডেন্ট যেভাবে বাংলাদেশে কাজ করছে, যে এনভায়রনমেন্টে আমেরিকাতে এসে সেম এনভায়রনমেন্ট অলমোস্ট, রাইট? এবং তারা গ্রো করতেছে এখানে খুব ফাস্ট কম্পেয়ার টু আদার। অ্যান্ড বাংলাদেশি স্টুডেন্টও যারা এখানে আসছে, আমেরিকাতে আসছে, আসার পরে জব করতেছে, এরাও কিন্তু ভালো করতেছে, বাট একটা আলাদা একটা পলিশের ভিতর দিয়ে যাইতেছে আর কি, যে জাস্ট একটু টাচ আপের প্রয়োজন। সো সে এখানে আসতেছে, বাংলাদেশের স্টুডেন্টরা অনেক স্মার্ট, তারা ভালো করতেছে। তো এতেই বোঝা যায় যে আমাদের স্টুডেন্টরা অনেক পোটেনশিয়াল। ওকে, যেহেতু টোটাল আমি বলবো যে এন্টায়ার এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করা জেনারেলি স্টুডেন্টসদের জন্য কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, সো যদি বলি যে কন্টেম্পোরারি এডুকেশনের বাহিরে, ধরেন হচ্ছে যে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির এর বাহিরে সে কীভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারবে? ওকে, সো এটার জন্য আসলে বর্তমান সময়টা খুবই, যারা এই স্টুডেন্ট যারা, আমি মনে করি তারা খুবই লাকি এই ক্ষেত্রে যে
চিন্তা করে দেখেন আজ থেকে 10 বছর আগে যখন কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইতো তখন কিন্তু তার কাছে খুব বেশি রিসোর্স ছিল না। রাইট। ক্লাস বা বুক এই ধরনের জিনিসের উপরেই সবচেয়ে বেশি নির্ভর করতো, এবং তারপরে একটা সময় ইউটিউব আসলো, ইউটিউবের ভিতরে অনেকে কন্টেন্ট পাইতো, রাইট? সো ওই কন্টেন্টের কোয়ালিটি বা ধরেন যারা বানাইতেন তারও খুব বেশি ছিল না। কিন্তু এই মুহূর্তে যারা, যেমন আপনি দেখেন এই মুহূর্তে যারা শিখতেছে তারা কিন্তু ইভেন অনেকে ইউটিউবের ভিডিও আর দেখে না, এখন সবই প্রম্পটিং করে শিখতেছে। সো আমি মনে করি যে পৃথিবীর কোনো স্কুল, যত ভালো স্কুলই হোক না কেন বা যত ভালোই কলেজ হোক না কেন, তারা কখনোই কোনো স্টুডেন্টকে ইন্ডাস্ট্রির জন্য তৈরি করতে পারে না বাই দেয়ার অ্যাসাইনমেন্ট ওর হোমওয়ার্ক ওর প্রজেক্ট। বিকজ আপনি যখন একটা স্কুলেই যাবেন বা একটা বড়ো একটা ইউনিভার্সিটিতে আপনি যাবেন, তারা আপনাকে অ্যাসাইনমেন্ট, তারা বিভিন্ন জিনিস নিয়ে টপিক নিয়ে শেখাবে আপনাকে, এবং যে অ্যাসাইনমেন্টটা করতে দিবে সেটাও কিন্তু সিম্পল একটা অ্যাপ্লিকেশন, রাইট? বা স্মল অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতেছেন। কিন্তু যখন আপনি কাজে আসবেন তখন কিন্তু এটার এনভায়রনমেন্ট কিন্তু অনেক বড়, এবং এই অ্যাপ্লিকেশনের অনেক বড় স্কেলের অ্যাপ্লিকেশন। তো এর জন্য যেটা করতে হবে যে শুধু ইউনিভার্সিটি বা ক্লাসের উপরে রিলায় না হয়ে আমার মনে হয় উচিত তারা নিজে এক্সপ্লোর করা উচিত, নিজে গেইনিং করা উচিত। এখন তো আরও বেশি যে আপনি আপনার কোন জবে যাইতে চান এটার উপরে প্রম্পট করেন, আপনাকে ওই এআই আপনাকে কারিকুলাম দিবে, এরপরে আপনি নিজে থেকে কারিকুলামটাকে শেষ করেন। আপনার কাছে যে ওয়েতে মানুষের লার্নিংয়ের কিন্তু প্রসেস আছে, রাইট? বিভিন্ন ওয়েতে মানুষ লার্ন করে খুব কুইকলি, তার যেটা ভালো লাগে ওই ওয়েতে ভিডিও দেখুক বা ব্লগ পড়ুক বা যেভাবেই হোক না কেন বা লিসেনিং করে সে ওইগুলো কমপ্লিট করুক। এবং এখন রিসোর্সের তো আনলিমিটেড রিসোর্স, একটা টিচারকে পছন্দ না হলে আরেক টিচারের ভিডিও দেখতে পারে, একজনেরটা না হইলে আরেকটা এক্সাম্পল দেখতে পারে। সো আমি মনে করি কাজের বাইরে সে তার প্যাশনটাকে আইডেন্টিফাই করা উচিত যে আমি এটা হব, অ্যান্ড দেন ওই কারিকুলাম অনুযায়ী কাজ করা উচিত, এবং বিভিন্ন ধরনের কোডিং প্র্যাকটিস করা উচিত, প্লাস বিভিন্ন ধরনের ওপেন সোর্স কন্ট্রিবিউশন করার মতো বিভিন্ন ধরনের জায়গা আছে, ওগুলাতে তারা যাইতে পারে, কন্ট্রিবিউশন করতে পারে, সবার সাথে কথা বলতে পারে। আর এটা আমি মনে করি এখনকার স্টুডেন্টের জন্য এটা খুবই বেটার অপরচুনিটি। তারা জাস্ট কলেজের স্কুলের উপরে নির্ভর টোটালি না হয়ে তারা বাইরেও অনেক কিছু শিখতে পারবে। আর বিভিন্ন ধরনের কোর্স দেওয়ার মতো অনলাইন প্ল্যাটফর্ম আছে, লাইক কোর্সেরা, ইউডেমি অ্যান্ড সো মেনি আদার্স। ওকে, সো ইভেন রিসেন্টলি একটা যেটা নিউজটা অনেক বেশি ভাইরাল হয়েছিল যে আমাদের দেশে যখন বন্যা হইতেছিল, বাট আমাদের যে এডুকেশন মিনিস্টার, ঠিক আছে, সে হচ্ছে যে এক্সাম কন্টিনিউ রাখছে। সো ইভেন এটাতে স্টুডেন্ট অনেক বেশি হচ্ছে আপনার নেগেটিভলি তারা এক্সপ্রেস করছে, যেটা আসলে উচিত হয় না। তারা উচিত ছিল এক্সামটা অফ করে দেওয়া, যেটা আসলে রিয়েলিটি এটাই ছিল যে মানে দেশের একটা অবস্থার উপর ডিপেন্ড করে তো আপনার ডিসিশন নিতে হবে, তাই না? ডেফিনেটলি। সো আমার কাছে মনে হচ্ছে সে তো খুব প্রফিশিয়েন্ট, তাই না? সে তো খুব মানে হাইলি কোয়ালিফাইড অ্যাজ পার অ্যাজ আই নো, সে বাইরে থেকে এডুকেশন নিছে। সো এটা কি আসলে কি মানে এডুকেশনের অভাব নাকি হচ্ছে কমন সেন্সের অভাব? হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, প্রথম কথা যেটা আমি এই জিনিসটাই নিজের প্রশ্নগুলো উত্তর পাই না, যে আমাদেরকে কেন এত বড় পরিসরে এক্সাম দিতে হবে, যে বাংলাদেশের সবাইকে একসাথে এক্সাম দিতে হবে কেন? আমাদের সেপারেট বোর্ড এডুকেশন সিস্টেম বোর্ড আছে, রাইট? যে যারটা নিতে পারে, যে যারটা মানে আপনার বোর্ডটা আজকে নিবে, কালকে আরেকজনের বোর্ড নিব, কেন সবারটা একসাথে হইতে হবে? এবং এত বড় অনুষ্ঠান করে এটা যে সারা দেশে স্কুল চলতেছে এইটা সেইটা, রাইট? আমার হচ্ছে আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা স্টুডেন্টদেরকে প্রপার এডুকেশন বা তাদেরকে প্রপার টিচ করার চেয়ে বরং আমরা মোর কনসার্ন অ্যাবাউট টেকিং দ্য এক্সাম। লাইক আমরা কত বেটার ওয়েতে এটাকে তাদের কাছ থেকে নিতে পারি, এবং দেন তুমি কি শিখছো আমাকে বলো আয়শা, তুমি কি শিখে কি করছো এটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই। সো আমার কাছে কেন জানি মানে আমি জানি না, হয়তো বা অনেকে এটা বলবে যে না। আবার দেখেন আপনি এই পরীক্ষাটা নেওয়া হয়েছে এই ফ্লাডের সময়, রাইট? আবার অন দ্য আদার হ্যান্ড কিছু বছর আগে আমার মনে আছে কোভিডের সময় একজন শিক্ষামন্ত্রী এক্সাম নেয় না, এটা নিয়ে অনেক কথা যে অটো পাস এটা সেটা। সো আমার হচ্ছে সব দিকেই প্রবলেম, মানে পরীক্ষা না নিলেও প্রবলেম। তবে এই ক্ষেত্রে আসলে এইভাবে না নিলেই বেটার হইতো, বরং এটা একদিনের জন্য এটাকে পোস্টপোন করা যেতে পারতো এবং এক্সামটা পরে নেওয়া যেতে পারতো, রাইট? কারণ একটা স্টুডেন্ট যদি যাইতেই পারে না এক্সাম সেন্টারে, এবং আপনি দেখেন একটা স্টুডেন্ট যদি কোনো কারণে এক্সাম সেন্টারে না যাইতে পারে, তাহলে তার একটা বছরই লস্ট।
আমার তো মনে হয় যে প্রত্যেকটা বোর্ডের উচিত টেস্টিং সেন্টার রাখা, এবং কোনো স্টুডেন্ট যদি কোনো কারণে এক্সাম পার্টিসিপেট না করতে পারে এবং তার যদি ভ্যালিড রিজন থাকে, তাকে ওই বছরেই তার এক্সামটা নেওয়া উচিত আবার। কিন্তু এই সিস্টেমটাই নাই, একটা বছর তার জীবন থেকে শেষ, কোনো কারণে যাইতে পারে না, হয়তো তার বাবা মারা গেছে, হয়তো বা তার বাড়িতে কোনো প্রবলেম ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হইতেই পারে, রাইট? আপনি লক্ষ লক্ষ স্টুডেন্টের পরীক্ষা নিচ্ছেন, একজন দুজনের প্রবলেম হবে না, এর জন্য কি তার মানে সারাটা বছর আপনি নষ্ট করে দিবেন? সো আমরা আজ পর্যন্ত কোনো ধরনের পার্সোনালাইজ বা ব্রড আকারে যে কোনো একটা টেস্টিং সেন্টার তৈরি করতে পারি নাই ওই ধরনের লাইক ইম্প্যাক্টেড স্টুডেন্টের জন্য। আর আমরা নিজেদেরকে বলতেছি যে আমাদের স্টুডেন্টরা, আমাদের এডুকেশন সিস্টেমকে আমরা এটা করে ফেলবো, সেটা করে ফেলবো। এবং রিসেন্টলি আমরা এটা শুনলাম যে একজন বলতেছিল যে আমরা ফিনল্যান্ডের মতো করে ফেলবো। আমাদের দেশে স্টুডেন্টরা পড়তে আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে কেনিয়া থেকে হয়তো আসতে পারে। মেবি আসতেছে, তারা আসতেছে না, এখন তো আসতেছে। So, which one do you think is more important, memorization or practical application? ওকে, সো ডেফিনেটলি প্র্যাকটিক্যাল। আপনি অনেকেই আছে যারা ধরেন সব কিছু মেমোরাইজ করে গেছে, বাট যখন তার ইন্টারভিউ হচ্ছে তখন দেখা যায় সে আসলে ওইগুলা রিয়েল লাইফে এটা করে দেখাইতে পারতেছে না বা কাজে গিয়ে করতেছে না। সো আমি মনে করি যে ইনস্টেড অফ জাস্ট মেমোরাইজেশন, আমি মনে করি যে লার্ন বাই ডুইং, যে কোনো কিছু কাজ প্রজেক্ট করে করে শিখবে। এবং হ্যাঁ, মেমোরাইজেশনের প্রয়োজন আছে, কিছু জিনিস আছে যেমন কোডিংয়ের, যেটাকে মেমোরাইজ করতে হবে, রাইট? যে কীভাবে ভেরিয়েবল লিখা, মানে এটার জন্য যদি দেখা যায় প্রত্যেকবার বই দেখতে হয় তা তো হবে না। সো যে জিনিসটা বেশি বেশি লাগে, যেটা আমাদের প্রয়োজন, রাইট? ফর এক্সাম্পল ডেট অফ বার্থ আমার, রাইট? মানে আমি এটা তো দের ইজ নো এক্সকিউজ দেন আমি বলতে পারি যে না, আমি এটা মেমোরাইজ করে রাখবো না। বাট রবীন্দ্রনাথের জন্মদিন, এটা আমার এত মেমোরাইজ করার দরকার নাই। Okay, so what's the one code that has had the biggest impact on your life? এটা বলবো আমি, আই থিঙ্ক কোরআন শরীফের একটা আয়াত ছিল যে ধ্বংসতার জন্য যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হলো না। সো আমি চেষ্টা করি যে গত দিনের জন্য চেয়েও যাতে আজকের দিনটা একটু বেটার করতে পারি, একটু ভালো কিছু করতে পারি। Okay, so as আমরা almost শেষের দিকে, so do you have any message or anything else that you want to express to the upcoming students or existing students living in the USA? ইয়া, সো ইউএসএতে যারা, তাদের জন্য আমার এটাই বলা যে আই থিঙ্ক আপনার লাইফের সবচেয়ে মানে খুব বেটার একটা অপরচুনিটি আপনি পাইছেন, এটাকে কাজে ইউজ করেন। আমি অনেকেই দেখি যে এখানে আসার পরে যে পড়াশোনা বাদ দিয়ে অন্য ডিরেকশনে চলে যায়, এটা তার পার্সোনাল ব্যাপার ডেফিনেটলি। বাট আমি যেহেতু এখানে অপরচুনিটি পাইছে, এবং এমন একটা কান্ট্রি, এটা ল্যান্ড অফ অপরচুনিটি, যেখানে সব কিছু করা সম্ভব, যেটা বাংলাদেশে অনেক সময় সম্ভব হয় না। Exactly. সো এটাকে ইউটিলাইজ করা উচিত এবং এটাকে কাজে লাগানো উচিত। আপনার এটাকে মনে রাখেন, এটা যে বাংলাদেশ ও পৃথিবীর হাজার হাজার ও লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে যারা এই অপরচুনিটিটা পাইতেছে না। সো আপনি লাকি বিদায় এটা পাইছেন, এটাকে ইউজ করেন। Okay, so thank you so much for giving your precious time. Thank you so much for inviting me again.